আর এই যে দাগিয়ে রাখছি যেগুলো, সেগুলো একটু তোমরাও দাগিয়ে নিবা। হ্যাঁ, কারণ এগুলো কোটেশন আকারে হয়তো আমাকে দিতে হবে, এই জন্য এই জায়গাগুলো একটু দাগিয়ে রাখবে এবং এই জায়গাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা লাইনগুলো। হুম, তাহলে সুবিধা হবে আর কি। ওকে, তাহলে আমরা পড়াটা শুরু করি। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা অনেক কিছুই দেখেছি। মানে মোটামুটি একজন কবি তো তার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং দিয়ে তার বেসিক যে ধারণা বা বেসিক যে বলা হচ্ছে কি এলিমেন্টারি যে সকল প্রিন্সিপালসগুলো আছে, যেগুলো দ্বারা একজন মানুষকে তার ফিলিংকে এক্সাইট করা যায়, এবং ফিলিং এক্সাইট করার মাধ্যমে একটা প্লেজার, যেটা লিটারেচার পড়ে পাওয়া যায়, সেগুলো প্রদান করার চেষ্টা করা হয়, যেগুলো হয়তো বা অন্যান্য যে সকল মেন অফ নলেজ আছে, হ্যাঁ, যে সায়েন্স, কেমিস্ট বা ম্যাথমেটিশিয়ান, এরা হয়তো অনেকখানি স্ট্রাগল করে, যেটা হয়তো কবিদের করতে হয় না। আর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে কবিরা সত্য মিথ্যা বা এই বিষয় নিয়ে তারা ভাবে না, তারা চিন্তা করে হচ্ছে যে প্রকৃতির যে বিউটিটা আছে বা এক্সিস্টিং বিষয়গুলো আছে, সেইগুলোকে কল্পনার রং দিয়ে তুলে ধরা, তাই তো, যাতে মানুষের কাছে এগুলো অ্যাট্রাকটিভ হয় এবং মানুষ সেগুলো পড়ে এক ধরনের ডিলাইট এবং মোরাল যে লেসন সেগুলো যাতে পায়। হ্যাঁ, এবার এখানে যেটা বলা হয়েছে দেখো, টু দিস নলেজ হুইচ অল মেন ক্যারি অ্যাবাউট উইথ হিম। অতএব এখানে এক ধরনের নলেজ রয়েছে পৃথিবী সম্পর্কে, জগৎ সম্পর্কে, নেচার সম্পর্কে, যেটা প্রত্যেক মানুষের সাথেই এই নলেজটা থাকে। হ্যাঁ, এবং বলা হচ্ছে টু দিস সিম্প্যাথিজ ইন হুইচ উইদাউট এনি আদার ডিসিপ্লিন দ্যান দ্যাট অফ আওয়ার ডেইলি লাইফ উই আর ফিটেড টু টেক ডিলাইট, তাই বলছে। এবং এই যে সিম্প্যাথিস বা প্লেজার, যেগুলো কি করি আমরা, যেগুলো জানলে পারে বা যেগুলো আহ, পড়লে পারে, অটোমেটিক আমাদের ভিতরে এক ধরনের ডিলাইট বা প্লেজার আসে। এইগুলো এইগুলোর দিকেই মেনলি দ্য পয়েট প্রিন্সিপাল এসেন্সিয়ালি দ্য পয়েট প্রিন্সিপালি ডিরেক্টস হিজ অ্যাটেনশন। তার মানে কবির মেন অ্যাটেনশন হলো ওই নলেজগুলোর দিকে নিজেকে পরিচালনা করা, বা ওই সিম্প্যাথি বা ওই ধরনের আবেগ বা প্যাশনগুলোকে তুলে ধরা, যেগুলো মানুষের সাথে থাকে, জেনারেল মানুষের সাথেও থাকে। এবং বলা হচ্ছে কি হি কনসিডার্স ম্যান অ্যান্ড নেচার অ্যাজ এসেন্সিয়ালি অ্যাডাপ্টেড টু ইচ আদার। এবং একজন কবি মনে করে ম্যান এবং নেচার আসলে একজন আরেকজনের সাথে অ্যাট্রাক্টেড, রিলেটেড আর অ্যাডাপ্টেড। নেচার মানুষকে দেখে, মানুষ নেচারকে দেখে। হ্যাঁ, অ্যান্ড দ্য ম্যান অফ মাইন্ড অ্যাজ নেচারালি দ্য মিরর অফ দ্য ফেয়ারেস্ট অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং প্রপার্টিস অফ নেচার। এবং মানুষের মনই হচ্ছে প্রকৃতির সবচেয়ে সুন্দর যেগুলো, সেগুলোকে, অথবা প্রকৃতির যে আকর্ষণীয় বা ইন্টারেস্টিং প্রপার্টিস রয়েছে, বিষয়াদি রয়েছে, সেগুলোকে মিরর করে বা রিপ্রেজেন্ট করে। কারণ প্রকৃতি মানুষকে দেখভাল করে খাবার দাবার জুগিয়ে, আর মানুষ প্রকৃতির সুন্দর বিষয়গুলোকে নিয়ে ভাবে, সেগুলোকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, অ্যান্ড দাস দ্য পয়েট প্রম্পটেড বাই দিস ফিলিং অফ প্লেজার হুইচ অ্যাকম্পানিজ হিম থ্রু দ্য হোল কোর্স অফ হিস স্টাডিজ। আর কবিরাও কি করে, এই ধরনের ন্যাচারাল যে সকল বিউটি আছে, ন্যাচারাল যে সকল প্রপার্টিস রয়েছে, সেগুলো দ্বারাই মেনলি তিনি পরিচালিত হন। হ্যাঁ, কারণ কি এই ধরনের প্লেজারের যে ফিলিং, সেইগুলো দ্বারাই তিনি কিন্তু উত্তেজিত হন, এক্সাইটেড হন, এবং সেগুলোকেই তুলে ধরেন। এমনকি তিনি কি করেন, কনভার্স উইথ জেনারেল নেচার। ভাবতে গেলে তিনি বলা যায় যে নেচারের সাথেও যেন কনভার্স করেন, কথোপকথন করেন, যেমনটা আমরা ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন পয়েমে পেয়েছি, তাই না, যে প্রকৃতির সাথে যেন সে কথা বলছে, প্রকৃতিকে সে একটা সত্তা হিসাবে ভাবছে। হ্যাঁ, তা বলছে উইথ অ্যাফেকশনস অ্যাকিন টু দোজ হুইচ থ্রু লেবার অ্যান্ড লেন্থ অফ টাইম দ্য ম্যান অফ সায়েন্স হ্যাজ রেজড আপ ইন হিমসেলফ। তাহলে সে এমনভাবে প্রকৃতির সাথে কথা বলে যেন সে একটা অ্যাফেকশন নিয়ে কথা বলে, যে অ্যাফেকশনগুলো অটোমেটিক একজন মানুষের সাথে, সে যতদিন ধরে পরিশ্রম করেছে, যতদিন ধরে প্রকৃতির সাথে সম্পর্কিত আছে, ততদিন ধরে তার সাথে যেন এগুলো অবস্থান করে বা থাকে। মানে মূল কথা হলো যে তার নিজস্ব কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো দিয়ে সে যেন প্রকৃতির সাথে অবস্থান করে এবং প্রকৃতির সাথে কনভার্স করে, প্রকৃতিকে একটা সত্তা হিসাবে ব্যবহার করে থাকে। হ্যাঁ, তাহলে প্রকৃতির সাথে মানুষের একটা কি অবিচ্ছেদ্য অংশ রয়েছে। হ্যাঁ, সেই বা যোগাযোগ রয়েছে, সেই কানেকশন বা যোগাযোগ যেন একজন আরেকজনের সাথে রিলেটেড। হ্যাঁ, একজন আরেকজনের অনুপস্থিতিতে সেগুলোকে রিপ্রেজেন্ট করা যাবে না,
বা তুলে ধরা যাবে না, বা মানে টিকে থাকতে পারে না, ব্যাপারটা ঠিক এরকম। এই জন্য তাকে কিন্তু দেখো প্রকৃতিকে তিনি এমনভাবে দেখছেন যে শেষ পর্যন্ত তাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে দ্য পয়েট অফ নেচার বলা হচ্ছে, কারণ তিনি নেচারের উপর এই ধরনের বিশ্বাস স্থাপন করেছেন। হ্যাঁ, এখানে একটা খেয়াল করে দেখো, দ্য নলেজ অফ বোথ অফ দ্য পয়েট অ্যান্ড দ্য ম্যান অফ সায়েন্স ইজ প্লেজার। বলছে রিডারেরা যার নলেজই পড়ুক না কেন, সেটা পয়েটের হোক অথবা কোনো বিজ্ঞান বা মেকানিক্যাল জিনিসের সাথে রিলেটেড সেই ধরনের মানুষেরই হোক, প্রত্যেকেরই নলেজ একজন রিডারকে প্লেজার দেয়। কিন্তু দুই ধরনের নলেজ রয়েছে এখানে। একজন কি করে দেখো, বাট দ্য নলেজ অফ দ্য ওয়ান ক্লিভস টু আস অ্যাজ নেসেসারি পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স। তাহলে একজনের নলেজ, তাহলে কোন জনের নলেজ? পয়েটের নলেজ। তাহলে পয়েটের নলেজ সেটা আমাদের ভিতরে অটোমেটিক প্রবেশ করে। ব্যাপারটা এরকম। ক্লিভ মানে কি? মানে জায়গা তৈরি করে নিয়ে প্রবেশ করা। তাহলে নেসেসারি পার্ট হিসেবে, আমাদের অস্তিত্বের নেসেসারি পার্ট হিসাবে একজনের নলেজ আমাদের ভিতরে অটোমেটিক চলে আসে, যেটা হয়ে থাকে কি আবার ন্যাচারাল আনএলাইনেবল ইনহেরিটেন্স, যেটা হচ্ছে ন্যাচারাল, এটা অবিচ্ছেদ্য, এই ইনহেরিটেন্সটা অবিচ্ছেদ্য, এটা আমরা চাইলেও মানে আসবে, আমরা না চাইলেও আসবে, মানে এটা আমরা কখনো এটাকে মানে বাদ দিতে পারবো না, এটা আমাদের প্রয়োজন এবং এটা অটোমেটিক আমাদের কাছে আসবে। অতএব পয়েটরা সেই ধরনের নলেজ নিয়ে ডিল করে। অন্যদিকে সায়েন্সটা কি হচ্ছে, আদার ইজ আ পার্সোনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল অ্যাকুইজিশন। অন্যদিকে যারা সায়েন্স বা ম্যাথমেটিক্যাল বা এই জাতীয় ক্যালকুলেটিভ বিষয় নিয়ে ডিল করে, তারা হচ্ছে তাদের নিজস্ব বিষয় নিয়ে আলোচনা করে। সেটা আমাদের কাছে আসতেও পারে, নাও আসতে পারে, কারণ সায়েন্টিফিক বিষয় সবার বোধগম্যতায় যায় না, সবার এগুলো প্রয়োজন হয়ও না। তাই বলছে এগুলো কেমন? স্লো টু কাম টু আস, এগুলো ধীরে সুস্থে আসে। যদি আমরা বুঝতে চাই তো আমরা বুঝবো, না হলে বুঝবো না। বলছে অ্যান্ড বাই নো হ্যাবিচুয়াল অর ডিরেক্ট সিম্প্যাথি কানেক্টিং আস উইথ আওয়ার ফেলো বিং। অতএব এই সায়েন্স কখনোই আমাদেরকে সরাসরি ডিল করে না, আমাদের সাথে সরাসরি কানেকশন তৈরি করে না, বরং এটা যদি আমরা প্রয়োজন বোধ করি তাহলে আসবে, প্রয়োজন বোধ করলে, প্রয়োজন বোধে না হলে আমাদের কাছে আসবে না। তবে এদের দ্বারা হয়তো আবিষ্কৃত জিনিসগুলো আমাদের কাছে আসে স্লোলি, তবে স্লো টু কাম টু আস। মানে মূল কথা হলো কবি এটা বলতে চাচ্ছেন যে পয়েটদের সাথে রিলেটেড বিষয়গুলো সরাসরি মানুষ এবং নেচারের সাথে রিলেটেড। অতএব এগুলো আমরা চাই বা না চাই আমাদের সাথে অটোমেটিক কি করবে? কানেক্টেড করবে কবিদেরকে, হ্যাঁ, কবির নলেজদেরকে। কারণ কি দেখো, দ্য ম্যান অফ সায়েন্স সিক্স ট্রুথ অ্যাজ আ রিমোট অ্যান্ড আননোন বেনিফেক্টর। হ্যাঁ, অতএব সায়েন্সের কাজ হচ্ছে কি, যে এমন এমন বিষয় নিয়ে তারা ডিল করবে, সেখানে এমন এমন কিছু বিষয় নিয়ে তারা আবিষ্কার করবে, সত্য সন্ধান করবে, যেগুলো অনেক দূরের বিষয় বা আমাদের কাছে অজানা বিষয়। হ্যাঁ, তাই বলছে হি চেরিশেস অ্যান্ড লাভস ইট ইন হিজ সলিটিউড। একজন কবি, একজন সায়েন্টিফিক ম্যান বা একজন সায়েন্টিস্ট কি করে, সে তার এই টপিকগুলোকে নিয়ে ডিল করবে, সেগুলো হচ্ছে কি সলিটিউডে। অন্যদিকে অন্যদিকে দ্য পয়েট সিঙ্গিং আ সং ইন হুইচ অল হিউম্যান বিংস জয়েন উইথ হিম। অন্যদিকে কবিদের বিষয়টা, কবিরা যে বিষয় নিয়ে ডিল করবে সেটা মানুষের সাথে অটোমেটিক রিলেটেড হয়ে যাবে। সেটা আবারও বলছি, রিজয়েস ইন দ্য প্রেসেন্স অফ ট্রুথ অ্যাজ আওয়ার ভিজিবল ফ্রেন্ড অ্যান্ড আওয়ারলি কম্প্যানিয়ন। অতএব একজন রিডার, একজন কবির দ্বারা লিখিত কবিতা, গান বা সাহিত্যকর্ম দ্বারা অটোমেটিক তিনি তার সাথে যুক্ত হবেন, সেখানে তিনি আনন্দ বা প্লেজার খুঁজে পাবেন। সেগুলো হবে কেমন? দেখো, ইন দ্য প্রেসেন্স অফ ট্রুথ অ্যাজ আওয়ার ভিজিবল ফ্রেন্ড অ্যান্ড আওয়ারলি কম্প্যানিয়ন। তাহলে এমন সত্যের সাথে তারা অবস্থান করবে যেগুলো মনে হবে যেন তাদের ফ্রেন্ড বা আওয়ারলি কম্প্যানিয়ন, মানে এই সত্য যেন আমাদের সবসময় আমাদের অবস্থান করছে। মানে মূল কথা হলো কবি একজন মানুষের বা হিউম্যান বিংয়ের মানে কি বেসিক তত্ত্বগুলো নিয়ে কথা বলে, তত্ত্বগুলো নিয়ে আলোচনা করে। আর একজন সায়েন্টিস্ট এমন এমন বিষয় নিয়ে আলোচনা করে যেটা হয়তো জেনারেল পিপলের সাথে অনেক সময় যায় না। তার মানে তিনি এখানে অন্যান্য মানুষের সাথে, অন্যান্য বিষয়ের সাথে রিলেট করে তিনি কবিদেরকে মানুষের সাথে আরো কাছাকাছি যে অবস্থান, এটাকে বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, এবং পোয়েট্রি যে একটা খুবই বেসিক বিষয়, এটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের সাথে রিলেটেড। একজন মানুষ অটোমেটিক একটা আবেগীয় মুহূর্তে পড়লে তার ভিতর দিয়েও কাব্যিক ছন্দ বার হতে পারে, বা কাব্যিক বিষয় কিন্তু উঠে আসতে পারে, যেগুলো হয়তো অন্যান্য ক্ষেত্রে আসে না বা মানুষের বোধগম্যতার মধ্যেও আসে না। এই তাই বলছে দেখো, পোয়েট্রি ইজ দ্য ব্রেথ অ্যান্ড ফাইনাল স্পিরিট অফ অল নলেজ। ইট ইজ দ্য ইম্প্যাশন এক্সপ্রেশন হুইচ ইজ দ্য কাউন্টেনেন্স অফ অল সায়েন্স। তার মানে তিনি কি বলেন, পয়েট এবং পোয়েট্রিকে সকল নলেজের উপরে তুলে দিলেন। তাই হচ্ছে পোয়েট্রি ইজ দ্য ব্রেথ অ্যান্ড ফাইনাল স্পিরিট অফ অল নলেজ, এটা দাগিয়ে রাখবা।
কারণ ইট ইজ দ্য ইম্প্যাশন এক্সপ্রেশন, মানে আবেগীয় একটা এক্সপ্রেশন, যেটাতে আমরা কি হয়ে যাচ্ছি, পুরো আবেগে জড়িয়ে পড়তেছি। এবং যে এক্সপ্রেশনটা হচ্ছে কি, হুইচ ইজ ইন দ্য কাউন্টেনেন্স অফ অল সায়েন্স, যত সায়েন্স আছে, যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, সকলের কাউন্টেনেন্স, কাউন্টেনেন্স মানে কি, মুখপাত্র, হুম, যেন সে রিপ্রেজেন্ট করে, ব্যাপারটা ঠিক এরকম। আচ্ছা, তারপর যাও এখানে অনেক কিছু ইয়া করা হয়েছে, একটু এক্সপ্লেন করা হয়েছে শেক্সপিয়ার এগুলো এগুলো দিয়ে। দেখো বলা হচ্ছে ইমফ্যাটিক্যালি মে ইট বি সেইড অফ দ্য পয়েট, হচ্ছে এগুলো জোর দিয়ে বলা যেতে পারে, পয়েটদের ব্যাপারে এগুলো জোর দিয়ে বলা যেতে পারে। অ্যাজ শেক্সপিয়ার হ্যাজ সেইড অফ ম্যান, যেমন শেক্সপিয়ার মানুষদের সম্পর্কে বলেছে যে দ্যাট হি লুকস বিফোর অ্যান্ড আফটার, মানে মানুষকে ভাবতে গিয়ে শেক্সপিয়ার যেন অতীত ভবিষ্যৎ সব কিছু নিয়ে তিনি ভেবেছেন, মানে তিনি যা কিছু ভেবেছেন দেখেছেন, সে অতীতের মানুষের সাথে হোক, ভবিষ্যতের মানুষের সাথে হোক, প্রেজেন্ট মানুষের সাথে হোক, সব কিছু সবসময় অবস্থান করে। হ্যাঁ, হি ইজ দ্য রক অফ ডিফেন্স ফর হিউম্যান নেচার অ্যান্ড আপহোল্ডার অ্যান্ড প্রিজার্ভার। তাহলে কবিকে তিনি বলছেন কি, রক অফ ডিফেন্স ফর হিউম্যান নেচার, তাহলে হিউম্যান নেচারের ডিফেন্সের রক, রক মানে কি, তিনি এগুলোকে রক্ষাকর্তা, ব্যাপারটা এরকম। তিনি হিউম্যান বিংকে আফোল্ড করেন, তিনি হিউম্যান বিংকে প্রিজার্ভ করেন, অ্যান্ড ক্যারি এভরিওয়্যার উইথ হিম রিলেশনশিপ অ্যান্ড লাভ, এবং মানুষের জন্য, প্রকৃতির জন্য রিলেশনশিপ এবং ভালোবাসা তিনি যেন সব জায়গাতেই ক্যারি করেন। হ্যাঁ, তাই বলছি সেটা হতে পারে ইনস্পাইট অফ ডিফারেন্স অফ সয়েল অ্যান্ড ক্লাইমেট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যানার, ল অ্যান্ড কাস্টম, বলছে সেটা যে ধরনেরই দেশ হোক, সেটা যে ধরনের জলবায়ু হোক, তাদের ভাষা যাই হোক, আচরণ যাই হোক না কেন, ওই একই ধরনের চিন্তা ভাবনা সব দেশেই, সব কালচারেই আছে। অর্থাৎ এরা হচ্ছে ইউনিভার্সাল। হ্যাঁ, এরা কোনো নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ না, বা এটা নির্দিষ্ট কোনো জাতির মধ্যে আবদ্ধ না। তারপর হচ্ছে ইনস্পাইট থিংস সাইলেন্টলি গন আউট অফ মাইন্ড, থিংস ভায়োলেন্টলি ডিস্ট্রয়েড। অতএব কবিদের মতে, বা শেক্সপিয়ার বিশেষ করে বলতেছেন যে যেটা আমাদের মন থেকে একবার চলে যাবে, সেটা আসলে ব্যাপকভাবে ধ্বংসের মুখে পড়বে। অর্থাৎ কবিরা যে বিষয়গুলো নিয়ে ডিল করবে না, সেগুলো ধ্বংস হয়ে যাবে। দ্য পয়েট বাইন্ডস টুগেদার বাই প্যাশন অ্যান্ড নলেজ দ্য ভাস্ট অফ হিউম্যান সোসাইটি। আচ্ছা, একটু আমরা মিউট রাখি। তারপর হচ্ছে দেখো কি পয়েটরা কি করে বাইন্ডস করে, সেটা প্যাশন এবং নলেজের দ্বারা হিউম্যান সোসাইটিকে, মানে এই যে সারা বিশ্বের এত সমাজ, এত দেশ, হ্যাঁ, এই সব কিছু যেন পয়েটদের দ্বারা আবদ্ধ হয়ে আছে। মানে পয়েটরা যা বলে তা সকল দেশ, সকল মানুষ, সকল সমাজের জন্য প্রযোজ্য। যেহেতু প্রযোজ্য, তার মানে হলো একজন পয়েট সকলের জন্য, একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল, একজন শেক্সপিয়ার, এটা জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য। কারণ তারা কোনো নির্দিষ্ট একক বিষয় নিয়ে কথা বলে না। হ্যাঁ, সে হয়তো একটা নির্দিষ্ট ধর্মে বড় হয়েছে, তো সেই হিসাবে সে যখন তার সাহিত্যকর্ম রচনা করে, তখন সেই ধর্মের বিষয়গুলো চলে আসে। কিন্তু যে টপিকটা নিয়ে সে ডিল করে, সেটা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের মধ্যে আবদ্ধ না, জাতির মধ্যে আবদ্ধ, এটা সকলের জন্য। আচ্ছা, আমরা একটু মিউট রাখি, কার মনে আনমিউট আছে। আয়তা নুসরাত, মিউট রাখো। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, যে দ্য অবজেক্টস অফ দ্য পয়েটস থটস আর এভরিহোয়ার, অতএব সেটা জাতি বর্ণ নির্বিশেষে সকল জায়গাতেই আমরা পয়েটদের থটের যে অবজেক্ট, সেগুলো পাবো। কবি যেখানেই যাবেন, তিনি তার চিন্তাভাবনা দিয়ে তার মতো করে ইউনিভার্সাল কিছু চিন্তাভাবনাকে দেখতে পাবেন। তাই বলছে দো দ্য আইজ অফ সেন্স অফ মেন আর, ইট ইজ ট্রু হিজ ফেভারিট গাইডস, ইয়েট হি উইল ফলো wheresoever he can find an atmosphere of sensation in which to move his wings। মানে মূল কথা হলো, তিনি যেখানেই যাবেন, তাই তো, সেই মানুষের চোখ, মানুষের সেন্স যদিও, তারপরও তিনি যেন তার নিজের মতো করে একটা সেন্সেশনাল অ্যাটমসফিয়ার, মানে কি, তিনি খুঁজে নেবেন। হ্যাঁ, টু মুভ হিজ উইং, মানে তার নিজের উইং বা তার চিন্তা ভাবনাকে মুভ করার জন্য তিনি যেখানেই যাবেন না কেন। আমেরিকান মানুষ সে বাংলাদেশে আসুক, বাংলাদেশের মানুষ আমেরিকাতে যাক, ইংল্যান্ডে যাক, চায়না যাক, জাপানিজতে যাক, তারা যেহেতু কবি, অতএব তাদের চিন্তা ভাবনাকে এক্সাইট করার মতো এলিমেন্ট, সেগুলো তারা সব জায়গাতেই খুঁজে পাবে। তাই বলছি দেখো, পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ, ইট ইজ অ্যাজ ইমর্টাল অ্যাজ দ্য হার্ট অফ মেন। তাহলে মানুষের হৃদয় যেমন ইমর্টাল, তেমনি এই পোয়েট্রিও কি সকল নলেজের যেন ফার্স্ট অ্যান্ড লাস্ট। তাহলে তাহলে কিভাবে, মানে সেই যুক্তিবাদিতা দিয়ে, হ্যাঁ, ডিবেটিং এর মতো সে তার টপিককে বড় করছে। হ্যাঁ, তো আমাদের এই জায়গা থেকে কি মনে হয় বলো,
তিনি কবিরা যেভাবে বিষয়গুলোকে বলছে, বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেভাবে বলছে যে যত নলেজ আছে পৃথিবীর, হ্যাঁ, তার ভিতরে ফার্স্ট অ্যান্ড লাস্ট, মানে সর্বোচ্চ উপরে অবস্থান করাচ্ছে। এক্ষেত্রে আমাদের কি মনে হয় বলো, মানে স্যার বর্তমান সময়ের ঠিক সাথে কি তো। রিলেটেড আসলে? জীবন তো স্যার স্যার রোবটের মতো করে চিন্তা করলে তো আমাদের জীবন চলবে না স্যার। হুম, আমাদের কখনো কাঁদতে হয়, কখনো হাসতে হয়, হুম, যেটা আমরা স্যার কবিতার মধ্যে দিয়ে স্যার গেলেই আমরা পাই স্যার। কিন্তু রোবটের যেমন কোনো ইমোশন থাকে না স্যার, হুম, ইমোশনলেস ভাবে কাজ করতেই থাকে, কোনো ক্লান্তি বোধ নাই, হুম। একটু চার্জ দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের জীবন তো স্যার ওরকম না স্যার, আমাদেরকে কখনো থামতে হয়, কখনো উঠতে হয়। স্যার এগুলো কবিতার মধ্যেই আছে স্যার। সেই ক্ষেত্রে মানুষের তিনি এই জীবন। কথাগুলো বলেছেন নাকি? হুম। সেই ক্ষেত্রে যেটু, মানে যেগুলো আমাদের মানুষের প্রাত্যহিক অবস্থানের সাথে, তাই তো, কাজকর্ম আবেগের সাথে রিলেটেড, সেই উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন। এমনকি বলছে কি যে একজন যে ম্যান অফ সায়েন্স, যে হচ্ছে কেমিস্ট, যে বোটানিস্ট, যে মিনারেলজিস্ট, সবাই তার নিজের নিজের অবস্থান নিয়ে কাজ করলেও সে আবার যখন মানুষ তখন কিন্তু আবার সাহিত্যের ভিতরে অটোমেটিক ঢুকে যাচ্ছে নাকি? সে কিন্তু সাহিত্যের ভিতরে, কারণ কি তার চিন্তা ভাবনা, কাজ, আবেগ যেটা মানবিক, সেগুলো কিন্তু অটোমেটিক এই সাহিত্যের পার্টের ভিতরে চলে আসছে। সেও হয়তো কবিতা পছন্দ করে, হ্যাঁ, সেও হয়তো কবিতা লিখতে লিখে ফেলতে পারে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে সে অটোমেটিক একজন কবি বা একজন জেনারেল পিপল কিন্তু সায়েন্সের ভিতরে আসতে পারছে না। কিন্তু অটোমেটিক একজন সায়েন্টিস্ট, একজন মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসাবে সে কিন্তু তার অবস্থানের সাথে চলে যাচ্ছে। হ্যাঁ, এইখানে মোটামুটি এর আগেও আমরা যেটা পড়লাম মানে অ্যাপোলজি ফর পোয়েট্রি, ওখানেও তিনি আলোচনা করেছেন, হ্যাঁ, যে কিভাবে পোয়েট্রি বা হচ্ছে সাহিত্যকর্ম আসলে সবার উপরে। এই জায়গাটাকে এভাবে ডিল করা হচ্ছে এই কারণেই যে এগুলোকে আমরা চাইলেও বাদ দিতে পারবো না। মানে এইগুলোকে, পৃথিবী উল্টে যাবে, পৃথিবীর অবস্থান পরিবর্তন হবে, হয়তো আমরা সাহিত্যকর্ম রচনা করব না, কিন্তু হয়তো সেই ধরনের মানুষ হয়তো বা নেই, সেই ধরনের কবি বা সাহিত্যিক তৈরি হয়নি। তাই বলে এমনটা না যে সাহিত্য আর দরকার নেই। হ্যাঁ, এই জায়গাটা যেমন এখনকার যুগে আমি, বা এমনকার যুগে এমনটা বলা হয়ে থাকে যে সাহিত্য পড়া মানে সময় নষ্ট করা। হুম, সাহিত্য পড়ে খুব একটা বর্তমানে লাভ নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়টা বলে থাকে। হ্যাঁ, তো এইগুলো বলা মানে কি? এগুলো বলা মানে হলো আমাদের, মানে আমরা খুব হালকা বিষয় নিয়ে ভাবছি বা হালকামি দিয়ে চলছি। আমরা আমাদের কি বলবো, চোখের এবং জিভের এবং শরীরের আরামবোধ দিয়ে কাজ করছি। হ্যাঁ, আমরা আমাদের ডিপ নলেজ দিয়ে চলছি না, এই জন্য ব্যাপারটা এরকম যে আমরা চর্চা করছি না, গভীরতা নেই জ্ঞানের। এই জন্য আমরা এই কথাগুলো শর্টশার্ট বলে ফেলতে পারি যে সাহিত্যকর্মের দরকার নেই, এইগুলো হচ্ছে সময় নষ্ট, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইগুলো দিয়ে আসলে কি বোঝাতে যাচ্ছে সেগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসছি। সাহিত্যকর্মের সাথে চাকরির কোনো সম্পর্ক নেই। যে কোনো একাডেমিক পড়াশোনার সাথে সরাসরি চাকরিকে রিলেট করলে হবে না। হ্যাঁ, চাকরি তোমার বেসিক নলেজ দিয়ে বা স্কিলস দিয়ে তুমি পাবা, কিন্তু তুমি যখন একটা বিষয়কে স্টাডি করবা, এই স্টাডির বিষয়টা একটু আলাদা। হ্যাঁ, এই জন্য মানে অনার্স মাস্টার্স পাশ করেও যদি একজন ছেলে বেকার থাকে তাহলে বুঝতে হবে তার পড়াশোনাটা হয়নি। হ্যাঁ, তার রেজাল্ট ভালো হতে পারে, তার একাডেমিক রেজাল্ট ভালো হতে পারে, কিন্তু সে আসলে বুঝতে পারেনি যে একাডেমিক রেজাল্ট বা পড়াশোনার সাথে চাকরির কোনো সম্পর্ক নেই। এটা একজন মানুষের চিন্তা ভাবনাকে ডেভেলপ করায়, তার জীবনটাকে ডেকোরেট করার জন্য। এখন যদি সে তার জীবনটাকেই ডেকোরেট করতে না পারে, তাই না, সে যদি চাকরির পিছনে ছুটে যদি বেকার অবস্থায় সবসময় কাতরাতে থাকে, তাহলে বুঝতে হবে তার আসলে সেই আসল শিক্ষাটা হয়নি, যেটা আসলে একাডেমিক লাইফ আমাদের দিতে চেয়েছিল। হুম, কারণ সবাই যদি চাকরির পিছনে ঘোরে, তাহলে অন্যান্য কাজগুলো কি মানে এমনি এমনি হয়ে যাবে? এটা কি তোমার জন্য অন্য কেউ করবে? আমরা তো কাজ করতেছি আমাদের টাকা পয়সা ইনকাম করে আমাদেরকে পৃথিবীতে কিছু সময় টিকিয়ে রাখার জন্য, যাতে আমরা সুষ্ঠুভাবে, কিন্তু বাকি বিষয়গুলো তো আমাদের এনজয়মেন্ট, আমাদের জীবন চলা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, এইগুলোই। কিন্তু এইগুলোকে বাদ দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র একাডেমিক হয়ে যাচ্ছি এবং চাকরির মধ্যে ঢুকে পড়তেছি, এবং আমরা আমাদের অন্যান্য সম্পর্কগুলোকে বাদ দিয়ে ফেলতেছি। আমরা শুধু টাকা তৈরির মেশিন হয়ে যাচ্ছি, এবং এই মেশিনগুলো আমাদেরকে রোবট বানিয়ে মানে তুলতেছে। এতে কি 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 হচ্ছে, আমি মানুষ হিসাবে যেন টাকা বানানোর রোবট হলাম। এতে কি কি দাঁড়াচ্ছে, আমি আমার বাবা মার সাথে থাকছি না, আমি এখন বড় অফিসার হয়ে গেছি, আমার বাবা মা গরিব, আমি তাদেরকে আমার সাথে রাখতে পারছি না। দ্বিতীয়ত হলো আমার বউ এক জায়গায় চাকরি করে, আমি এক জায়গায় চাকরি করি, আমি আমার সন্তানদের সাথে থাকতে পারতেছি না। এতে দেখা যাচ্ছে 60 বছর ধরে বিয়ে হয়েছে,
সন্তান হয়েছে কিন্তু একসাথে থাকা হচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে ছুটি পাইলে 3-4 মাস পরে একবার আসতেছি, কিছুদিন থাকতেছি, আবার চলে যাচ্ছি। এই তাহলে আমরা আসলে কোন জায়গাটাকে গুরুত্ব দিচ্ছি বলতো? এই জায়গায় আমরা কোনটাকে গুরুত্ব দিয়ে ভাবতেছি? আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা অনেক দূরে অবস্থান করতেছি, তাদেরকে নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি আমাদের অফিস, আমাদের চাকরি, আমাদের টাকা। টাকা আমরা ইনকাম করতেছি, ব্যাংকে টাকাও হচ্ছে, বাড়িও হচ্ছে, গাড়িও হচ্ছে, কিন্তু ওইগুলোকে কাছের মানুষের সাথে এনজয় হচ্ছে না। হ্যাঁ, মানে সময় কাটানো হচ্ছে না। তাহলে এরকম রোবোটিক মানুষ হয়ে তো কোনো লাভ হচ্ছে না। আর এইখানেই যে ক্ষতিকর বিষয়গুলো, এইখানে যে রিলেশনশিপগুলো, এই যে বেসিক ব্যাপারগুলো আমাদের, সেগুলোকে তুলে ধরার কাজই হচ্ছে এই সাহিত্যিকদের। হ্যাঁ, যে এই জায়গাগুলো একটু ভাবা দরকার, শুধু টেকনিক্যাল হয়ে না। হ্যাঁ, একটু মানবিক হয়ে নিজের জীবনটাকে হ্যাপিনেসের মধ্যে দিয়ে আমাদের চালানো উচিত। কারণ ওই সে ইডিপাস রেস্কের মতোই বলতে হয় যে অন্তত সুখী সেই যে অন্তত মরার আগ পর্যন্ত বা মৃত্যুটাও সুখে হতে পারে, তাই তো? সেই আসল সুখী। কিন্তু মৃত্যুটা যদি দুঃখে হয়, কষ্টে হয়, এবং সারা জীবন যদি সে পৃথিবীর সব কিছুই এনজয় করে, তাতেও তাকে সুখী বলা যাবে না। আচ্ছা, তো যাই হোক, এই জায়গাগুলোকে, এই জন্যই কবি এই জায়গাগুলোকে টাচ করেই এই কথাগুলো বলছে। হ্যাঁ, যে এটা হচ্ছে ইট ইজ অ্যাজ ইমর্টাল অ্যাজ দ্য হার্ট অফ ম্যান। মানুষের হৃদয় যতদিন আছে, মানে মানুষ যতদিন আছে, সেই উইলিয়াম শেক্সপিয়ারের সেই সনেট 18-এর মতো, ততদিন পর্যন্ত মানুষের মধ্যে এই আবেগগুলো থাকবে। আর এই আবেগগুলো যতদিন থাকবে, মানুষ পোয়েট্রি রচনা করবে বা পোয়েট্রি পড়বে, এবং পোয়েট্রির প্রতি একটা আবেগ তৈরি করবে, এবং মানুষ মানবিক হয়ে উঠবে। হুম। আচ্ছা, তো যাই হোক, এখানে ওই রকম ভাবে আলোচনা করা হচ্ছে। একই কথা প্রায় ঘুরে ফিরে আসতেছে, এই বোটানিস ইত্যাদি ইত্যাদি। আমি এখান থেকে পড়বো না, দেখো। উম, দেখো, এই জায়গায় আমরা একটু ভাবি যে ইফ দ্য টাইম শুড এভার কাম হোয়েন হোয়াট ইজ নাও কল্ড সায়েন্স, যেটাকে এখন সায়েন্স বলা হচ্ছে, সেটা যদি কি হয়, দাস ফেমিলারাইজ টু ম্যান, মানে সায়েন্স নামে যেটা মানুষের কাছে পরিচিত, এই জিনিসটা যদি কি হয়, শ্যাল বি রেডি টু পুট অন অ্যাজ ইট ওয়ার আ ফর্ম অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, তাহলে যে জিনিসটাকে আমরা সায়েন্স বলতেছি, সেটাই যদি একসময় রক্ত মাংসের মানুষ হিসাবে নিজেকে তুলে ধরে, অ্যান্ড দ্য পয়েট উইল লেন্ড ইজ ডিভাইন স্পিরিট টু এইড দ্য ট্রান্সফিগারেশন, এবং এই সায়েন্সকেই যদি কবিরা কি কি করে, একটা ট্রান্সফিগার হওয়ার, মানুষের রূপ পাওয়ার জন্য যে ডিভাইন স্পিরিট, এটাকে যদি তারা লেন্ড করে বা প্রদান করে, অ্যান্ড উইল কাম টু দ্য বিং দাস প্রডিউস অ্যাজ আ ডিয়ার অ্যান্ড জেনুইন ইনমেট অফ দ্য হাউস হোল্ড ম্যান, তাহলে কেমন হবে? যে তখনই কি কি দাঁড়াবে, যে মানুষ তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো, সায়েন্স এমন একটা বিষয় যেটা সাধারণ মানুষের কাছে অতটা বোধগম্য না, মানুষ খুব একটা বোঝে না। তাই বলা হচ্ছে, কবিরা যদি কখনো এই সায়েন্সকে তাদের আলোচনার ভিতরে নিয়ে আসে, এটা মূল কথা, যে তাদের আলোচনার ভিতরে নিয়ে এসে সাধারণ একটা বিষয় হিসাবে ডিল করে মানুষের কাছে রিপ্রেজেন্ট করে, তখন কি কি হবে দেখো, একটা সত্তা হিসাবে অটোমেটিক তৈরি হবে, আলোচনার একটা সত্তা হিসাবে তৈরি হবে, এবং মানুষ সেটাকে গ্রহণ করবে। তখন সেটা হয়ে যাবে কি, জেনুইন আর ডিয়ার অ্যান্ড জেনুইন ইনমেট অফ দ্য হাউস হোল্ড ম্যান, মানে মানুষের খুবই কাছাকাছি, হ্যাঁ, এবং সহচর্যের একটা বিষয় হয়ে যাবে হচ্ছে সায়েন্স। তার মানে সায়েন্স যেটা আজকে আমাদের কাছে মানে দূরের বিষয়, তাই তো, যেটাকে আমরা সহজে বুঝি না, সেটাও যদি কবিরা ডিল করা শুরু করে, সেটাও হয়তো বা তাদের সেই জিনিসগুলোকেও তারা হয়তো মানুষের একটা সাধারণ সহচর্য হিসাবে তৈরি করে ফেলতে পারে। তাই বলছে, ইট ইজ নট দেন টু বি সাপোজ দ্যাট anyone who holds that sublime notion of poetry which I have attempted to convey will break in upon the sanctity and truth of his pictures by transitory and accidental ornaments and endeavor to excite admiration of himself by art। বলছে ইট ইজ নট দেন টু বি সাপোজ, বলছে এটা মনে করার কোনো দরকার নেই যে এনি ওয়ান হু হোল্ডস দ্যাট সাবলাইম নোশন অফ পোয়েট্রি, দেখো এখানে হুইচ আই হ্যাভ অ্যাটেম্পটেড টু কনভে, তাতে এতক্ষণ পর্যন্ত আমি পোয়েট্রির যে সাবলাইম নোশনটা কনভে করতে চেয়েছি, সেটা যদি কেউ কি করে, এনি ওয়ান মানে ব্রেক করে, দেখো, break in upon the sanctity and truth of his pictures by transitory and accidental ornaments, তাহলে কোনো ব্যক্তি যদি তার মানে কি বলবো, এই জায়গায় দেখো ব্রেক ইন, এখানে ব্রেক ইন মানে কি, ব্রেক ইন মানে জড়িয়ে পড়া, তাই তো, মানে নিজেকে ওর সাথে, অনেক সময় বলে যে ব্রেক ইন মানে হচ্ছে রুমের ভিতরে জোর করে হুড়মুড় করে ঢুকে পড়া, এটা হচ্ছে ব্রেক ইন বলা হয়। হ্যাঁ, তো এখানেও তাই বলছে যে যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে সে চাচ্ছে যে সেও কবিদের মতো
নিজেকে তুলে ধরবে। বলছে উইল ব্রেক ইন আপন দ্য স্যাংটিটি অ্যান্ড ট্রুথ অফ হিস পিকচার্স বাই ট্রানজিটরি অ্যান্ড অ্যাক্সিডেন্টাল অর্নামেন্টস। ট্রানজিটরি অ্যান্ড অ্যাক্সিডেন্টাল অর্নামেন্ট মানে সে হয়তো দেখাচ্ছে যে পৃথিবী, মানুষ, তার যে সত্যতা, তাই তো, বা স্যাংটিটি বা পবিত্রতা, এইগুলোকে সে তার পিকচার দিয়ে মানে চলতে মানে দিতে চাচ্ছে। হ্যাঁ, তার জীবনের সত্যগুলোকে সে তুলে ধরতে চাচ্ছে। সেটা হতে পারে ট্রানজিটরি অ্যান্ড অ্যাক্সিডেন্টাল অর্নামেন্ট। ট্রানজিটরি বলতে আমরা এই যে কবিতায় যে সকল অর্নামেন্টাল বিষয়গুলো ইউজ করি, মানে কাব্যিক রূপ ইউজ করতে পারি। অ্যান্ড এন্ডেভার টু এক্সাইট অ্যাডমিরেশন অফ হিমসেলফ বাই আর্ট, এবং এই ধরনের আর্ট মানে সেটা হচ্ছে ড্রয়িং বা ইমেজ তৈরি করা দিয়ে হতে পারে, ওয়ার্ড পিকচার হতে পারে, মানে সে যেভাবেই হোক না কেন, সে যদি ওই স্যাংটিটি অ্যান্ড ট্রুথগুলোকে তুলে ধরতে চায়, দ্য নেসেসিটি অফ হুইচ মাস্ট ম্যানিফেস্টলি ডিপেন্ড আপন দ্য অ্যাজিউমড মিননেস অফ হিস সাবজেক্ট। অতএব এখন এই যে বিষয়টা সে তুলে ধরতে চাচ্ছে, সেটা অটোমেটিক কি হবে, নির্ভর করবে, দেখো, দ্য নেসেসিটি অফ হুইচ মাস্ট ম্যানিফেস্টলি ডিপেন্ড আপন। তাহলে সে যে জিনিসটাকে তুলে ধরতে চাচ্ছে তার প্রয়োজনীয়তা নির্ভর করবে আপন দ্য অ্যাজিউমড মিননেস অফ হিস সাবজেক্ট। তাহলে সে যে সাবজেক্ট নিয়ে ডিল করতে চাচ্ছে, সে যে সাবজেক্টটা নিয়ে কথা বলে ওই সত্য বা মানে প্রয়োজনীয় বিষয়গুলোকে জীবনে তুলে ধরতে চাচ্ছে, সেই সাবজেক্টের মানে সর্বনিম্ন যে প্রয়োজনীয়তা, হুম, যেটা আমি অ্যাজিউম করে নিতে পারি, অ্যাজিউমড মিননেস অফ হিস সাবজেক্ট, মানে সে ধরে নিতে পারে যে মিনিমাম এইটুকু প্রয়োজন আছে। হ্যাঁ, এইটুকু বিষয় অন্তত আমি তুলে ধরতে পারবো আমার এই সাবজেক্ট দিয়ে, বা আমি যেটা নিয়ে আপাতত কথা বলছি। তাহলে সেটার মাধ্যম দিয়ে সে চেষ্টা করলেই একজন কবির মতো করে ওগুলোকে তুলে ধরতে পারে। মানে মূল কথা এখানে বলতে যাচ্ছে যে আমি পোয়েট্রির যে নোশনটা এতক্ষণ ধরে তুলে ধরলাম, এটার মাধ্যম দিয়ে, বা এটা যদি কারো থাকে আর কি, হ্যাঁ, হু হোল্ডস দ্য সাবলাইম নোশন অফ পোয়েট্রি, যেটা আমি এবার তো বলেছি, এবং এই পোয়েট্রির এই নোশন দিয়ে সে যদি আমাদের মানবিকতা, জগৎ, তাই তো, এই বিষয়গুলো সম্পর্কে কোনো স্যাংটিটি বা ট্রুথকে যদি সে তুলে ধরতে চায়, সেটা যে কোনোভাবেই হোক, সে অ্যাক্সিডেন্টাল অর্নামেন্ট দিয়ে হোক না কেন, তাহলে এটা হবে যে অন্তত সে তার সাবজেক্টকে ভেবেছে যে আমি এই অবস্থানগুলোকে তুলে ধরবো, সেটার উপর ডিপেন্ড করে, মানে সে কতটুকু তুলে ধরতে চাচ্ছে, কতটুকু অবস্থানকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, পুরোটা তার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, অতএব কবি হওয়া বা সাহিত্য রচনা করা বা পোয়েট্রির ব্যাপারটা নির্ভর করছে যে একজন ব্যক্তি সে কতটুকু চিন্তা করেছে, কতটুকু প্রয়োজনীয়তা অনুভব করেছে, এবং আমি কোন বিষয়টাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, পুরোটা তার উপর। এই কারণে বলা হচ্ছে, দেখো যে আমরা যখন রাইডার্স টু দ্য সি পড়েছি, বা হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল পড়ছি, প্রত্যেকটারই বিষয় হচ্ছে কি যে এখানে সামাজিকতা, রিলেশনশিপগুলোকে মিলে দেখানো হচ্ছে। ইডিপাস রেস্ক বলি আমরা, বা হচ্ছে তুমি যে কোনোটা বলো, আফসালেমান অ্যাসিটোপেল বলো, তুমি ওই গালিভাস ট্রাভেলস বলো, রবিনসন ক্রুসো বলো, এখানে যে ডিলিংগুলো, এগুলো আসলে কার সাথে বলো তো? এই সব যদি সাহিত্যকর্মকে আমরা বিবেচনা করি, প্রত্যেকটা জায়গাতে রিলেশনশিপ কার কার সাথে হচ্ছে, একটা জিনিস ভাবো, প্রকৃতি এবং মানুষের মধ্যেই তো হচ্ছে, তাই না? যেমন অ্যাজ ইউ লাইক ইট পড়ছি, এখানে মেইন ডিলিং এর ব্যাপারটা কি? হিউম্যান রিলেশনশিপ কিনা বলো তো? দেখো, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সাহিত্যকর্মের মেইন জায়গা কোনটা একটু বলো, ডিলিংটা কোনটা, কে কি তুলে ধরতে চাচ্ছে? আমরা এতদিন পর্যন্ত যা পড়েছি, এই জায়গাটা কি আমরা বুঝতে পেরেছি যে আসলে তারা ডিল করছে কি নিয়ে? সমাজের অবস্থাকে নিয়ে হয়তো মানে বা। সমাজের শুধু অবস্থা না, মানে একটা সমাজে, সমাজের অবস্থা বলতে আমরা আসলে, সমাজ বলতে আমরা কোন মানুষকে বুঝি কিনা, নাকি প্রকৃতি সহ সবাইকে বুঝি? প্রকৃতি সহ প্রকৃতি, হ্যাঁ, সবাই। প্রকৃতিও। হ্যাঁ, মানে একটা জায়গাতে মানুষ যে অবস্থান করছে, তাই না, যে যেমন রাইডার্স টু দ্য সি বললাম, ওখানে কিন্তু দেখো প্রকৃতি এবং মানুষের রিলেশনশিপ দেখানো হয়েছে। আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়ছি, সেখানেও দেখো নেচার এবং মানুষের মধ্যে রিলেশনশিপ দেখানো হয়েছে। সেই ইডিপাস রেস্ক পড়ছি, সেখানে মানুষের মধ্যে রিলেশনশিপ দেখানো হয়েছে। আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়ছি, মানে প্রত্যেকটা সাহিত্যকর্মের পয়েন্ট ওই একটাই, সেটা হলো কি, মানুষের মধ্যেকার রিলেশনশিপ প্রকৃতির সাথে, সেটা মানুষের সাথে হতে পারে, এবং সেই রিলেশনশিপের সর্বোচ্চ সত্য অংশ কতটুকু, যে সব কিছুকে ছেটে ছুটে বাদ দিয়ে যদি আমরা একটা কোর একটা বিষয়কে ভাবি, সেই বিষয়টা হচ্ছে একজন মানুষের সাথে আরেকজন মানুষের রিলেশনশিপটা কোন জায়গায় গিয়ে
ভালো অথবা কোন জায়গায় গিয়ে মন্দ, এবং এক্ষেত্রে প্রকৃতির কোনো প্রভাব আছে কিনা, এই জায়গাটা মেনলি ডিল করা হচ্ছে এই কবিদের কাজ বা সাহিত্য বা সাহিত্যিকদের কাজ। এবং সেটা যদি তার ভিতরে ওই পোয়েট্রির ওই নোশনটা থাকে যে পোয়েট্রির কাজই হলো সত্যকে তুলে ধরা, ডিলাইট করা, মোরালিটি দান করা, তাই না? তো এই জায়গাগুলোকে বলতেছে। তা বলছে সে যে কোনো ব্যক্তি হতে পারে, সে যদি মনে করে যে আমি এর ভিতরে আসবো, আমি সেটা আমার ছাড়া ছাড়া বিষয় দিয়ে হোক না কেন আমি তুলে ধরতে চাচ্ছি, অতএব সেটা সম্ভব হবে। বলছে এই পুরোটা নির্ভর করবে সে যে সাবজেক্ট নিয়ে ডিল করতে যাচ্ছে সেই সাবজেক্টের উপর। অতএব সে যেভাবে তুলে ধরতে চাক না কেন। রাইডার্স টু দ্য সিতে একরকম ভাবে তুলে ধরা হয়েছে ট্র্যাজেডিটা, ইডিপাস রেসকে এক ধরনের হয়েছে, আর্মস্ট্রং ম্যানের কমেডিক আচরণ এক ধরনের, কিন্তু সব জায়গাতেই আমাদের এই রিলেশনশিপটাই এসেছে। অরল্যান্ডো, অলিভার, ডিউক ফ্রেডরিক, তাই তো, ডিউক সিনিয়র, অরল্যান্ডো, রোজালিন, দেখো প্রত্যেকটার এক একটা রিলেশনশিপের মধ্যে আসছে। এখানেও মরিয়া তার মেয়ে তার ছেলেদের সাথে রিলেশনশিপের ব্যাপার আসছে। আর্মস অ্যান্ড দ্য ম্যানে রায়না, ব্লান্সলি, হ্যাঁ, সার্জিয়াস, দেখো রিলেশনশিপের ব্যাপারগুলো এবং কে কিভাবে সুখী বা দুঃখী আছে সেই জায়গাগুলো কিন্তু তুলে ধরা। এগুলোই হচ্ছে সত্য। আচ্ছা, তো যাই বলতে কি, হোয়াট হ্যাজ বিন দাস ফার সেইড অ্যাপ্লাইজ টু পোয়েট্রি ইন জেনারেল। অতএব এতক্ষণ আমি যা বললাম সব কিছুই কি হচ্ছে পোয়েট্রির ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় বা অ্যাপ্লাই যোগ্য আর কি, বা সাহিত্যের সাথে রিলেটেড, বাট স্পেশালি টু দোজ পার্ট অফ কম্পোজিশন হোয়ার দ্য পোয়েট স্পিক্স থ্রু দ্য মাউথ অফ হিস ক্যারেক্টার। এবং বিশেষ করে আমি পোয়েট এই এই আলোচনাগুলোকে আমি পোয়েটদের সেই জায়গাটা নিয়ে কথা বলছি যেখানে পোয়েটরা নিজে কথা বলে না, বরং সে তার ক্যারেক্টার দিয়ে কথা বলাই। বলছে হোয়ার দ্য poet speaks through the mouths of his characters, and upon this point it appears to authorize the conclusion that, অতএব এখানে সেই কনক্লুশন আমরা আসতে পারি যে there are few person of sense who would not allow that the dramatic parts of composition are defective in proportion as they divide from the real language of nature. অতএব হয়তোবা অনেক মানুষ থাকবে যে এই জায়গাটা তারা হয়তো অ্যালাউ করবে না, তারা মনে করবে না যে কম্পোজিশনের ওই জায়গাটা ডিফেক্টিভ যেখানে মানুষের রিয়েল নেচার বা রিয়েল ল্যাঙ্গুয়েজটা নেই। হ্যাঁ, তার মতে হলো যে রিয়েল ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করলে সেটা আসলে অরিজিনাল হয় না, অথবা এটা অনেকে স্বীকার করবেই না। অ্যান্ড আর কালার্ড বাই আ ডিকশন অফ পয়েটস ওন, আইদার পিকুলার টু হিম অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পয়েট অর বিলঙ্গিং সিম্পলি টু পয়েটস ইন জেনারেল, to a body of men who from the circumstances of their composition being in meter it is expected will employ a particular language। তার মানে বলতে যাচ্ছে যে সবাই কবিতা লিখবে, সবাই মোটামুটি যারা কবি নিজেকে আলোচনা করবে কবি হিসাবে মনে করবে, যে হচ্ছে কবিতার ক্যারেক্টার তৈরি করার মাধ্যমে মানুষের জেনারেল বিষয়গুলোকে আলোচনা করবে, সবই ঠিক আছে। কিন্তু হয়তো একটা জায়গাতে তারা বলছে দেয়ার আর ফিউ পার্সনস অফ সেন্স হু উড নট অ্যালাউ দ্যাট দ্য ড্রামাটিক পার্টস অফ কম্পোজিশন আর ডিফেক্টিভ ইন প্রপোর্শন অ্যাজ দ্য ডিভাইড ফ্রম দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ নেচার। অতএব ডিফেক্ট এই জায়গাতেই যেখানে মানুষ রিয়েল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না। অতএব তুমি সাহিত্যকর্ম লেখো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি যে মানুষকে রিপ্রেজেন্ট করছো সেই মানুষের ভাষাটা তুমি যদি ইউজ না করে তার থেকে আরো বেশি হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকো, তাহলে তো তুমি তাকে রিপ্রেজেন্ট করতে পারছো না। অতএব এই জায়গাটা ডিফেক্টিভ, কিন্তু হয়তো বা এটা যে ডিফেক্টিভ এটা হয়তো অনেকে মেনেই নিবে না। অতএব এ কারণেই আমি ওই কমন ল্যাঙ্গুয়েজ এবং কমন ইনসিডেন্ট তুলে ধরছি, যেহেতু আমি কমন ইনসিডেন্ট তুলে ধরছি অতএব আমি কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। অতএব কমন ইনসিডেন্ট তুলে ধরতে গিয়ে যদি আমি কমন ল্যাঙ্গুয়েজ ইউজ না করি, রিয়েল ল্যাঙ্গুয়েজ যদি ইউজ না করি, তাহলে তো আমার এই জায়গাটা ডিফেক্ট থেকেই যাচ্ছে, আমি তো আমার অরিজিনাল ট্রুথকে তুলে ধরতে পারছি না। একজন কৃষক যে ভাষায় কথা বলে সেই ভাষা ইউজ না করে যদি আমি একজন হাইলি এডুকেটেড মানুষের ভাষা ওই কৃষকের মুখ দিয়ে বলাই, তাহলে তো হবে না। কারণ একজন কবি তো তার ক্যারেক্টারের মুখ দিয়ে কথা বলে, তাই না? ক্যারেক্টার যেমন কবির ভাষা হবে তেমন। কারণ কি, দেখো অ্যাজ ইউ লাইক ইট পড়তে গিয়ে আমরা দেখেছি ওই রোজালিন্ডের ভাষা আর ওই ফিবির ভাষা কি একরকম হবে বলো? রোজালিন্ডের ভাষা আর ফিবির না ভাষা কি স্যার। একরকম হবে? অবশ্যই একরকম হবে না। তো এই জন্য বলছে কি যে যে যেমন মানুষ তার সাথে যায় যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে আমাকে ইউজ করতে হবে। আর যদি আমরা এখান থেকে ডিভাইড করি তাহলে বুঝতে হবে এখানে ভুল আছে। তো যে পরিমাণ যেখানে তুমি মানে যে প্রপোর্শনে তুমি রিয়েল ল্যাঙ্গুয়েজ ইউজ করছো না সেই প্রপোর্শনার তোমার ডিফেক্টিভ বা ডিফেক্ট তোমার সাহিত্যকর্মে থাকবে। এটা হলো তার কথা। ওকে, এবার হচ্ছে দেখো ইট ইজ নট দেন ইন দ্য ড্রামাটিক পার্টস অফ কম্পোজিশন দ্যাট উই লুক ফর দিস ডিস্টিংশন অফ ল্যাঙ্গুয়েজ। অতএব তবে একটা বিষয় হলো যে আমি যেই ল্যাঙ্গুয়েজের কোন জায়গাতে ডিস্টিংশন ভিন্নতা সেটা নিয়ে যে আমি আলোচনা করতে চাচ্ছি শুধু তা না,
বাট স্টিল ইট মে বি প্রপার অ্যান্ড নেসেসারি হোয়ার দ্য পয়েট স্পিক টু আস ইন ইজ ওন পার্সোনাল ক্যারেক্টার। কিন্তু যখনই একজন মানুষ বা একজন পয়েট সে তার নিজস্বতাকে তার ক্যারেক্টারের মাধ্যমে তুলে ধরবে, তখন অবশ্যই এটা দরকার আছে। আমি এটা একদম বলছি না, বলছে ইট ইজ নট দেন ইন দ্য ড্রামাটিক পার্ট অফ কম্পোজিশন দ্যাট উই লুক ফর দিস ডিস্টিংশন অফ ল্যাঙ্গুয়েজ, যে আমরা কোনো সাহিত্যকর্ম পড়তে গিয়ে যে আমরা ওই ল্যাঙ্গুয়েজের ডিস্টিংশন বা ভিন্নতা খুঁজে পাওয়ার চেষ্টা করি, আসলে তা না, কিন্তু এটা দরকার। একজন কবি যখন তার ক্যারেক্টার দিয়ে কথা বলাবে, নিজে তার ক্যারেক্টারের পার্সন হয়ে কথা বলবে, তখন এগুলো দরকার আছে। টু দিস আনসার I answer by referring the reader to the description before given of poet। আগের কথা আবার বলছে, আচ্ছা যাও একটু বাদ দিন। তাই বলছে এই জায়গায় আমরা একটু খেয়াল করি, the sum of what was said is that the poet is simply distinguished from other men by a greater promptness to think and feel without immediate external excitement, যেটা আমরা এর আগে পেয়েছি, যে অন্যান্য মানুষ থেকে কবিদের পার্থক্য এই জায়গাতেই যে কবিরা খুব দ্রুত চিন্তা এবং ফিল করতে পারে কোনো রকম এক্সটার্নাল এক্সাইটমেন্ট ছাড়া, অ্যান্ড আ গ্রেটার পাওয়ার ইন এক্সপ্রেসিং সাচ থটস অ্যান্ড ফিলিংস অ্যাজ আর প্রডিউসড ইন হিম ইন দ্যাট ম্যানার। এবং সে খুব দ্রুতই তার এই থট এবং ফিলিংগুলোকে এক্সপ্রেস করতে পারার মতো ক্ষমতা অর্জন করে, যেগুলো মোটামুটি সে তার টাসে আসে, মানে অনেকটা সেন্সিবল বা সেন্সিটিভ, যেটা আমরা পেয়েছি। বাট দিস প্যাশনস অ্যান্ড থটস অ্যান্ড ফিলিংস আর দ্য জেনারেল প্যাশন অ্যান্ড থটস অফ ফিলিংস অফ মেন। তার মানে যে থটস এবং ফিলিংগুলোকে সে প্রকাশ করছে সেগুলো কিন্তু জেনারেল মানুষেরই প্যাশন বা থট, কিন্তু সে মানে ফিল করতে পারে দ্রুত। সে যে আলাদা কিছু বা অন্য জগতের কোনো প্যাশন বা ফিলিং তুলে ধরছে তা না, বরং সে সাধারণ মানুষেরই প্যাশন বা থটগুলোকে বা ফিলিংগুলোকে তুলে ধরছে, কিন্তু সে খুব দ্রুত এর দ্বারা প্রভাবিত হয়। এইটা হচ্ছে ব্যাপার, যে এক জায়গায় যাওয়ার সাথে সাথে, একটা বিষয়ের দিকে তাকানোর সাথে সাথে সে খুব সাধারণভাবেই ওটা দ্বারা প্রভাবিত হয়, এবং জেনারেল মানুষের মতো তার প্যাশন বা থটগুলো অটোমেটিক জেগে ওঠে, যে প্যাশন বা থট অন্য মানুষের থাকা সত্ত্বেও এত তাড়াতাড়ি এক্সাইট হয় না। এটা হলো কি, সেন্সিটিভিটিটাই হচ্ছে এখানে কবিদের সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছে যে সানশাইন দ্বারা, কোল্ড হিট দ্বারা কিভাবে প্রভাবিত হয়, যেমন অ্যান্ড উইথ হোয়াট আর দে কানেক্টেড, তাহলে কি দিয়ে তারা কানেক্টেড? আনডাউটেডলি উইথ আওয়ার মোরাল সেন্টিমেন্টস অ্যান্ড অ্যানিম্যাল সেন্সেশন অ্যান্ড উইথ দ্য কজেস হুইচ এক্সাইট দিস। তার মানে তাদের ভিতরে অবশ্যই এক ধরনের মোরাল সেন্টিমেন্ট বা অ্যানিম্যাল সেন্সেশন রয়েছে, যেটা দ্রুত মানুষ কি হয় এর দ্বারা প্রভাবিত হয়। বলছে উইথ দ্য অপারেশন অফ এলিমেন্টস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ ভিজিবল ইউনিভার্স, উইথ স্টর্ম অ্যান্ড সানশাইন, উইথ দ্য রেভলিউশন অফ দ্য সিজন, উইথ কোল্ড অ্যান্ড হিট, উইথ লস অফ ফ্রেন্ডস অ্যান্ড কিন্ড্রেড, উইথ ইনজুরিস অ্যান্ড রেজেন্টমেন্ট, মানে যত রকমের ফিলিং আছে সব ফিলিংই কবিদেরও আছে, জেনারেল পিপলদেরও আছে, কিন্তু এই ফিলিংগুলো দ্রুত এক্সাইট হয় মানুষের মধ্যে। যে তারা অনেক সেন্সিটিভ মানুষ আছে না, যে অল্প কথাতেই খুব মন খারাপ করে, অল্প কথাতেই খুব মানে রেগে যায়, অল্পতেই এক্সাইট হয়, অল্পতে আনন্দ পায়, এরকম কিছু মানুষ আছে। মানে এটা হচ্ছে বেশি সেন্সিটিভ, যে জিনিসটার জন্য একজন মানুষ কিছু মনেই করলো না, অথচ আরেকজন মানুষ ওই ছোট্ট একটা ঘটনা নিয়ে খুব বেশি ফিল করে ফেলেছে। হ্যাঁ, তো এই জায়গা এইরকম একটা মানে তাদের সফট যে কি বলবো ফিলিং সেন্স, সেগুলো কাজ করে। তার জন্য এটা বলা হচ্ছে, বলছে দিস অ্যান্ড দ্য লাইক, এরকম আরো অনেক ফিলিং, ফেয়ার, হোপ ইত্যাদি ইত্যাদি, বলছে দিস অ্যান্ড দ্য লাইক আর দ্য সেন্সেশন অ্যান্ড অবজেক্ট হুইচ দ্য পয়েট ডেসক্রাইব। এগুলোই তো তারা ডেসক্রাইব করে, তাই না, তাদের রাইটিং এর মধ্য দিয়ে। কিভাবে ডেসক্রাইব? অ্যাজ দে আর দ্য সেন্সেশন অফ আদার মেন অ্যান্ড দ্য অবজেক্টস উইথ ইন্টারেস্ট দেম, তাই তো, হুইচ ইন্টারেস্ট দেম। তার মানে এই ফিলিংগুলো সবারই ফিলিং, কিন্তু তারা এগুলোকে যখন উপস্থাপন করে, সে ভয়ের ভিতরে না থেকেও ভয়ের বিষয় ফিল করতে পারে, সে দুঃখ না পেয়েও দুঃখের কাহিনী তৈরি করতে পারে, ঠিক আছে তো। সে দয়া হয়তো এখন কাউকে দেখাচ্ছে এমনটা না, কিন্তু যেহেতু আমার সাহিত্যকর্মের ভিতরে একটা জায়গা আছে যেখানে আমাকে দেখাতে হবে যে আমি একজন মানুষের প্রতি মানে গ্র্যাটিটিউড প্রকাশ করব, তাহলে সে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে গ্র্যাটিটিউড প্রকাশ করা যায় সেটা কবি তৎকালীন ফিল করতে পারে এবং সেটাকে ক্রিয়েট করতে পারে। মানে মূল কথা হলো কবিদের সেই ধরনের অ্যাবিলিটি আছে যেটা সে নিজে না হয়েও যখন সে একটা ক্যারেক্টার তৈরি করে সেই ক্যারেক্টারের মধ্যে সে ঢুকতে পারে এবং তার ফিলিংটাকে সে অনুভব করতে পারে এবং সেই ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে সে উপস্থাপন করতে পারে। এটা হলো ব্যাপার। তাই বলছি দেখো, দ্য পয়েট থিংস অ্যান্ড ফিলস ইন দ্য স্পিরিট অফ হিউম্যান প্যাশন। তাহলে কবিরা যে ভিন্ন প্যাশন দিয়ে ফিল করে তা না, তারা ওই মানুষের প্যাশন দিয়েই ফিল বা থিঙ্ক করে, তাই তো, কিন্তু ব্যাপারটা তারা একটু বেশি সেন্সিটিভ, তারা একটু বেশি ধরনের ওটার প্রতি অ্যাটাচড হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তাই বলছি দেখো এই জায়গায় আমরা একটু চলে আসি। বাট পয়েটস ডু নট রাইট ফর পয়েটস অ্যালোন বাট ফর ম্যান। কবিরা তো আর কবিদের জন্য লেখে না, এরা সকলের জন্য লেখে। হ্যাঁ, তাই বলছি আনলেস দেয়ার ফর উই আর অ্যাডভোকেটস ফর দ্যাট অ্যাডমারেশন হুইচ সাবস্টিটস আপন ইগনোরেন্স অ্যান্ড দ্যাট প্লেজার হুইচ অ্যারাইজেস ফ্রম হিয়ারিং হোয়াট উই ডু নট আন্ডারস্ট্যান্ড।
দ্য পয়েট মাস্ট ডিসেন্ড ফ্রম হিজ সাপোজ হাইট অ্যান্ড ইন অর্ডার টু এক্সাইট রেশনাল সিম্প্যাথি হি মাস্ট এক্সপ্রেস হিমসেলফ অ্যাজ আদার মেন এক্সপ্রেস দেমসেলফ। তার মানে বলছে একজন কবিকে কি কি করতে হয়, কখনো উপরে উঠতে হয়, কখনো নিচে নামতে হয় একটা জিনিসকে বোঝার জন্য। একটা নির্দিষ্ট পর্যায়ে থাকলে হয়তো আর একটা মানুষের ফিলিং আমি বুঝতেছি না, তাই বুঝে দেখো দ্য পয়েট মাস্ট ডিসেন্ড ফ্রম হিজ সাপোজড হাইট, সে যদি খুব উচ্চ পর্যায়ে অবস্থানে থাকে সেখান থেকে তাকে নিচে নেমে আসতে হয়। যে মানুষকে সে এক্সপ্রেস করবে, যে ক্যারেক্টারকে সে তৈরি করবে, সেই পর্যায়ে তাকে আসতে হয়, এসে সেটাকে ফিল করে তারপর টু দিস ইট মে বি অ্যাডেড দ্যাট while he is only selecting from the real language of man or which amounts to the same thing, composing accurately in the spirit of such selection, he is treading upon safe ground and we know that we are to expect from him. তার মানে একজন কবি যখন একটা অবস্থানে চলে আসছে এবং সেখান থেকে দেখো ইন দ্য স্পিরিট অফ সাচ সিলেকশন, সে একটা বিষয়কে সিলেক্ট করছে, সে একটা ল্যাঙ্গুয়েজকে ধরছে এবং সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন সে লিখছে তখনই মনে করা হচ্ছে কি সে আপাতত সেফ, তার কোনো ডিফেক্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সে অলরেডি ওই মানুষের মধ্যে ঢুকে গেছে, ওই মানুষের ভাষাটাকে ব্যবহার করেছে এবং আমরা মনে করতেছি যে আমরাও জানি এবং আমরা আশাও করতেছি যে অন্তত কবি ওই মানুষের মতো করেই কথা বলবেন বা ওই মানুষের ফিলিংগুলোকেই তিনি তুলে ধরবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে পয়েটিক ডিকশনের কথা আসছে, আওয়ার ফিলিংস আর দ্য সেম উইথ রেসপেক্ট টু মিটার ফর ইট মে বি প্রপার টু রিমাইন্ড দ্য রিডার and the distinction of meter is regular and uniform and not like that which is produced by what is usually called poetic diction, arbitrary and subject to infinite caprices upon which no calculation whatever can be made। মানে মূল কথা হলো যে আমরা যখন মিটার নিয়ে আসতেছি, পয়েটিক ডিকশন নিয়ে আসতেছি, তখন এটুকু রিডার বুঝেই যাবে যে পোয়েট্রি মানেই তার ভিতরে একটা মিটার থাকবে, একটা রিদম থাকবে, রাইম থাকবে, তাই তো। দেখো বলছে কি যে দ্য ডিস্টিংশন অফ মিটার ইজ রেগুলার অ্যান্ড ইউনিফর্ম অ্যান্ড নট লাইক দ্যাট হুইচ ইজ প্রডিউসড বাই হোয়াট ইজ কল্ড শুধু পয়েটিক ডিকশন, আরবিটারি অ্যান্ড সাবজেক্ট টু ইনফাইনাইট ক্যাপ্রিস। মানে কবিরা যা ইচ্ছা তাই করতে পারবে না, অন্তত রিডারেরা এটুকু আশা করবে যে একটা রেগুলার বা ইউনিফর্ম মিটার বা রিদম বা রাইম ব্যবহার করে একজন কবি এই কবিতাটা রচনা করবে বা বিষয়টাকে শুধুমাত্র যে পয়েটিক ডিকশনের কথা ভাবলেই যে আমরা ইচ্ছা মতো আরবিটারিয়ান ইনফাইনাইট ক্যাপ্রিস, ক্যাপ্রিস মানে কি খামখেয়ালি পূর্ণভাবে আমি যা খুশি তাই করতে পারবো, তেমনটা কিন্তু না। তাই বলছে নট লাইক, এই শব্দটা ইউজ করা হয়েছে যে পয়েটিক ডিকশন মানে কবি যা খুশি তাই ইউজ করবে সেটা না, তাকে কি কি হতে হবে যে তাকে একটা নির্দিষ্ট বা একটা ইউনিফর্ম বা একটা একক মিটার বা একটা ফর্ম তাকে কিন্তু ইউজ করতে হবে। এটা যদি না করতে পারে তাহলে তো হ্যাপাজার্ড হয়ে যাবে এবং সে ল্যাঙ্গুয়েজটাকে ঠিকমতো ইউজ করতে পারছে না, যেটা হয়তো বা কবির পক্ষে বোঝা কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে বলতে চাই ইন দ্য ওয়ান কেস দ্য রিডার ইজ আটারলি অ্যাট দ্য মার্সি অফ দ্য পয়েট রেসপেক্টিং হোয়াট ইমেজারি অন ডিকশন হি মে চুজ টু কানেক্ট উইথ দ্য প্যাশন। আর রিডার এখানে তখন কিসের, কারণ রিডার কি পুরোটা নির্ভর করছে একজন কবির উপরে, কবির মার্সির উপরে। কারণ কি একটা বিষয়কে তুলে ধরতে গিয়ে একজন কবি কি ধরনের ইমেজ, কি ধরনের ডিকশন চুজ করবেন সেটা একমাত্র কবির উপর ডিপেন্ড করছে। অতএব এখন বিষয়টা হলো রিডার যেহেতু কবির উপরে ভিত্তি করে একটা প্যাশনকে বুঝতে চাচ্ছে, সেই হিসাবে সেই প্যাশনের সাথে রিলেটেড ডিকশন বা ইমেজারি বা ল্যাঙ্গুয়েজ যদি আমরা ইউজ না করি তাহলে হয়তো বা দেখাচ্ছে যে রিডার হয়তো ভুল পথে পরিচালিত হতে পারে, বুঝতে না পারে। সে কারণে আমাদের ওই চরিত্রের সাথে রিলেটেড প্রপার, তাই তো, ডিকশন ইউজ করা উচিত, এটা তিনি একটা বলতে চাইবেন আর কি। হ্যাঁ, তার কারণ কি বলছে দেখো দ্য মিটার, কারণ কি অন্তত আমরা মিটার আমরা বলতেছি যে রাইম বা ভার্স বা মিটার এগুলো হয়তো পোয়েট্রির সাথে একদম পারফেক্টলি রিলেটেড না, এক্স্যাক্টলি রিলেটেড না, বরং বলছে কি দেখো দ্য মিটার অবেজ সার্টেন লস টু হুইচ দ্য পয়েট রিডার হুইচ দ্য পয়েট অ্যান্ড রিডার বোথ উইলিংলি সাবমিট বিকজ দে আর সার্টেন। তারপরে যখন ওটাকে এক্স্যাক্টলি হবে এবং বলছে কি যখন মিটার একটা সার্টেন ল অনুভব করবে বা লকে মেনটেন করবে তখন অটোমেটিক পয়েট এবং রিডার উভয়ই বুঝে যাবে এবং কোনো রকম মানে মনে হবে না যে এটা আবল তাবল হয়েছে বা এটা ঠিক মতো হলো না। মানে মূল কথা হলো যে আমরা পয়েটিক ডিকশনকে গুরুত্ব যেভাবেই দিই না কেন এটা এক্স্যাক্ট হতে হবে আমাদের যে বিষয়টা আমরা তুলে ধরতে চাচ্ছি তার সাথে, কারণ সেটাই তো, কারণ ল্যাঙ্গুয়েজটাই তো আমাকে প্যাশনকে ক্যারি করছে, তাই না। কারণ যদি ল্যাঙ্গুয়েজ আমার প্যাশনকে ক্যারি না করে তাহলে তো সেটা রিডারের কাছে বোধগম্য হবে না। অতএব পয়েট এক ধরনের করে বুঝছে, দেখা যাচ্ছে পয়েট তার নিজের মতো করে লিখে গেছে, অতএব কবির যে বিষয়গুলো চিন্তাভাবনাগুলো আমার রিডারের কাছে হয়তো বোধগম্য হচ্ছে না। এ কারণে বলা হচ্ছে কি দেখো যে
দ্য কনকারিং টেস্টিমনি অফ এজেস হ্যাজ শোন টু হাইটেন অ্যান্ড ইমপ্রুভ দ্য প্লেজার হুইচ কো এক্সিস্ট উইথ ইট। মানে বলছে সেই প্লেজারকে আরো বেশি হাইটেন করা যায় বা ইমপ্রুভ করা যায় যেটা অন্তত এর সাথে কো এক্সিস্ট করে। মানে কি, মিটার বা পয়েটিক ডিকশনের সাথে যায়, তাই তো, এক ধরনের প্যাশন আর সেই প্যাশন তুলে ধরার জন্য সিমিলার ল্যাঙ্গুয়েজ, এই দুটো যদি ঠিকমতো চলে তাহলে হয়তোবা কবি যে প্লেজারটা দিতে যাচ্ছে সেটা আরো বেশি উন্নত হবে এবং আরো উচ্চ মাত্রার হবে, এই ব্যাপারটা। অতএব এখানে হয়তোবা আমরা গুরুত্ব দিই আর না দিই, পয়েটিক ডিকশন একটু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আরবিটারি বা ক্যাপ্রিস দিয়ে করলে হবে না। আচ্ছা, তাহলে এটা কি বোঝা গেল বিষয়টা, যে কি বলতে যাচ্ছে কবি? জি এটা স্যার। হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা মেনলি বলা হলো, যে ল্যাঙ্গুয়েজটা অন্তত, কারণ কবিরা যেহেতু তার চরিত্রের মধ্য দিয়ে কথা বলে, অর্থাৎ চরিত্রের সাথে রিলেটেড যে থট ফিলিংগুলো, তাই না, সেগুলোকে তুলে ধরার জন্য ওই ধরনের ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে। হ্যাঁ, তাই বলছে ওই ল্যাঙ্গুয়েজটা যদি আবার ঠিক মতো না ব্যবহার করা যায় তাহলে হয়তো এখানে একটা ডিফেক্ট থেকে যাবে, সেটা নিয়ে এখানে মেনলি বর্ণনা করা হলো। আচ্ছা, এর বলছে ইট উইল নাও বি প্রপার টু আনসার অ্যান অবভিয়াস কোশ্চেন্স হোয়াই প্রফেসিং দ্য অপিনিয়ন হ্যাভ আই রিটেন ইন ভার্স। দেখো, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আমি কেন ভার্সে লিখছি, হ্যাঁ, আমি কেন প্রোজে লিখি নাই। এই জায়গাটা, যে পয়েটিক ডিকশন গুরুত্বপূর্ণ কিন্তু অতিমাত্রায় গুরুত্বপূর্ণ না, ল্যাঙ্গুয়েজটা এখানে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে তাহলে আপনি গদ্যে না লিখে পদ্যে লিখছেন কেন? বলছে এই কোশ্চেনে টু দিস ইন অ্যাডিশন টু সাচ আনসার অ্যাজ ইজ ইনক্লুডেড ইন হোয়াট হ্যাজ বিন অলরেডি সেড আই রিপ্লাই ইন দ্য ফার্স্ট প্লেস বিকজ হাউএভার আই মে হ্যাভ বিন রেস্ট্রিক্ট মাইসেলফ দেয়ার ইজ স্টিল লেফট আউট। মানে আমি কথা বলতে চাই সেটা উত্তরটা দেখো না দিয়ে উত্তর দিবে এই জায়গায়, তার প্যাচ লাগাচ্ছে এই জায়গায়। হ্যাঁ, যে টু দিস ইন অ্যাডিশন টু সাচ আনসার ইজ অ্যাজ ইজ ইনক্লুডেড ইন হোয়াট হ্যাজ বিন অলরেডি সেড, মানে অলরেডি আমি যা বলেছি তার সাথে রিলেশন রেখে আই রিপ্লাই ইন দ্য ফার্স্ট প্লেস বিকজ হাউএভার। দেখো বিকজ হাউএভার কত জটিল ভাষা, মানে প্যাচ পুস লাগাই দিচ্ছে। হ্যাঁ, যদি এটা না বুঝতে পারি, দেখো মূল কথা আমি উত্তরটা না দিয়ে এখন আমি আমার উত্তর দেওয়ার আগের কিছু কথা বলে নিব, মূল কথাটা পরে। তা হচ্ছে বিকজ হাউএভার আই মে হ্যাভ রেস্ট্রিক্ট মাইসেলফ দেয়ার ইজ স্টিল লেফট, বলছে বিকজ দেয়ার ইজ স্টিল লেফট ওপেন টু মি হোয়াট কনফিউজলি কনস্টিটিউট দ্য মোস্ট ভ্যালুয়েবল অবজেক্ট অফ অল রাইটিং ওয়েদার ইন প্রোজ অর ভার্স দ্য গ্রেট অ্যান্ড ইউনিভার্সাল প্যাশন অফ ম্যান। মানে বলতেছে মূল কথা হলো যে আমি ভার্সে লিখি আর প্রোজে লিখি না কেন, এটা নিয়ে সমস্যা না। মূল ব্যাপারটা হচ্ছে কি, দ্য গ্রেট অ্যান্ড ইউনিভার্সাল প্যাশন অফ ম্যান, দ্য মোস্ট জেনারেল অ্যান্ড ইন্টারেস্টিং অফ দেয়ার অকুপেশন। অথবা আমি তাদের চিন্তা ভাবনা, তাদের আবেগকে তুলে ধরবো, অ্যান্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অফ নেচার বিফোর মি, এবং আমার সামনে যে বিশাল নেচার রয়েছে, প্রকৃতি রয়েছে, সেটাকে তুলে ধরবো। আর টু সাপ্লাই এন্ডলেস কম্বিনেশন অফ ফর্মস অ্যান্ড ইমেজারি, এবং যখন আমি লিখবো তখন আমি অসংখ্য ফর্ম এবং ইমেজারিগুলোকে তুলে ধরবো। এটা করতে গিয়েই তো নাও সাপোজিং ফর আ মোমেন্ট দ্যাট হোয়াট এভার ইজ ইন্টারেস্টিং ইন দিস অবজেক্টস মে বি অ্যাজ ভিভিডলি ডেসক্রাইব ইন প্রোজ, তাহলে আমি যা বলতে চাচ্ছি সেটা প্রোজেও হয়তো বা ডেসক্রাইব করা যাবে। তাহলে আমি কেন কয়েছে হোয়াই শুড আই বি কন্ডেমড ফর অ্যাটেম্পটিং টু সুপার অ্যাড টু সাচ ডেসক্রিপশন দ্য চার্ম হুইজ বাই দ্য কনসেন্ট অফ অল নেশন ইজ অ্যাকনোলেজ টু এক্সিস্ট ইন মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন কথা হলো, বলছে হোয়াই শুড আই বি কন্ডেমড ফর অ্যাটেম্পটিং টু সুপার অ্যাড টু সাচ ডেসক্রিপশন অ্যান্ড দ্য description the charm which by the consent of all nation is acknowledged to exist in metrical language। তাহলে যেটা প্রোজে দেওয়া যাবে সেটা তো মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজেও দেওয়া যাবে, এবং এটা অলরেডি অ্যাকনলেজড হয়ে আছে। হ্যাঁ, দেখো বলছে কি, যে এটা অলরেডি কি ইজ অ্যাকনলেজড। দেখো এই জায়গায় দ্য চার্ম হুইচ বাই দ্য কনসেন্ট অফ অল নেশন ইজ অ্যাকনলেজ। হ্যাঁ, তাহলে ইন মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মিটার রিলেটেড। তাহলে এটার জন্য আমাকে কেন কন্ডেম করা হবে যে আমি পোয়েট্রি লিখছি বলে আমার লেখাগুলো নাকি পোয়েট্রিতে হয়নি, ভার্সে হয়েছে। মানে আমার প্রোজো না, পোয়েট্রিও না, কারণ কি তিনি কোনো রাইম স্কিম বা এগুলো ইউজ করেননি। তাই বলতেছে যে আমি মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজেও যেহেতু সেই চার্মটাকে তুলে ধরা যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমি প্রোজেও যেটা তুলে ধরা যাবে সেটা মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ দিয়েও তুলে ধরা যাবে। কিন্তু যেটা অলরেডি অ্যাকনোলেজড হয়ে আছে যে আমি মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে সেই চার্মগুলোকে তুলে ধরতে পারি, তাহলে আমাকে কেন কন্ডেম করা হবে, আমাকে কেন দোষারোপ করা হবে যে আপনি কবিতা লিখছেন এগুলো হয়নি, এরকম হয়নি, সেরকম হয়নি। টু দিস বাই সাস আর ইয়েট আনকনভিন্সড, বাই সাস অ্যাজ আর ইয়েট আনকনভিন্সড, বলছে অনেকেই এই যে কথাগুলো বললাম এগুলো দিয়ে অনেকে হয়তো এখনো কনভিন্সড হয়নি। ইট মে বি আনসার দ্যাট ভেরি স্মল পার্ট অফ দ্য প্লেজার গিভেন বাই পোয়েট্রি ডিপেন্ডস অন দ্য মিটার।
unless it be accompanied with other artificial distinction of style with which meter is usually accompanied. হ্যাঁ, তার বলছে কি দেখো, ইট মে বি আনসার দ্যাট ভেরি স্মল পার্ট অফ দ্য প্লেজার গিভেন বাই পোয়েট্রি ডিপেন্ডস আপন দ্য মিটার। অতএব হ্যাঁ, আমি একই জিনিস প্রোজেও লিখতে পারি, পোয়েট্রিতেও লিখতে পারি, কিন্তু পোয়েট্রির একটা বিষয় রয়েছে যে প্লেজারের একটা পার্ট রয়েছে যেটা মিটারের উপর ডিপেন্ড করে, কিন্তু সেটা হচ্ছে স্মল পার্ট অফ দ্য প্লেজার গিভেন বাই পোয়েট্রি ডিপেন্ডস আপন দ্য মিটার। এটা পুরোপুরি মিটারের উপর ডিপেন্ড করে না। আমি ভার্সে লিখছি কিন্তু মিটার হয়তো ইউজ করি নাই, আমি হয়তো রাইম স্কিম বা রাইম বা রিদম এগুলো ঠিকমতো ইউজ করি নাই, কিন্তু আসলে এই প্লেজারের ছোট অংশ হচ্ছে মিটারের উপর ডিপেন্ড করে, তাই আমি মিটার ইউজ করি নাই বলে হ্যাঁ এটা তো আমার দোষ হওয়ার কোনো কারণ নেই, কারণ ওই ছোট একটু অংশকে আমি দিব বলে ওই প্লেজারের কিছু অংশ দিতে গিয়ে আমাকে এখন ক্যালকুলেটিভ হতে হবে, মিটার মাপতে হবে, রিদম মাপতে হবে, এত মাপামাপি করে তো আমার আর্টিফিশিয়াল হয়ে যাবে। তাই বলছে যদি আমরা দেখবো যে আনলেস ইট বি অ্যাকম্পানিড উইথ আদার আর্টিফিশিয়াল ডিস্টিংশন অফ স্টাইল উইথ হুইচ মিটার ইজ ইউজুয়ালি অ্যাকম্পানিড, তার মানে মিটার যে ধরনের স্টাইলের সাথে রিলেটেড সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, কারণ আমাকে আর্টিফিশিয়ালি ভাবতে হচ্ছে। আমি যখন স্পন্টানাস ওভারফ্লো দিয়ে একটা প্যাশনকে দিতে যাচ্ছি, সেখানে যদি আমাকে আবার মিটারও ভাবতে হয়, রাইমও ভাবতে হয়, আমাকে ওই ওয়ার্ডও ভাবতে হয় যে আমি কোন ওয়ার্ড বসালে আমার রিদম বা রাইমটা মিলবে, এসব ভাবতে গেলে তো আমার ওই স্পন্টানাস ওভারফ্লো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা তো আমার নষ্ট হয়ে যাবে, তাহলে ওটা দিতে গিয়ে ওই কিছু স্মল পার্ট দিতে গিয়ে তো আমি মেইন পার্ট নষ্ট করে ফেলতেছি, অতএব এটা তো আমার দরকার নেই। সুতরাং কি বলছে, ইন আনসার টু দোজ হু স্টিল কন্টেন্ট ফর দ্য নেসেসিটি অফ অ্যাকম্পানিং মিটার উইথ সার্টেন অ্যাপ্রোপ্রিয়েট কালার্স অফ স্টাইল ইন অর্ডার টু অ্যাকমপ্লিশ অফ ইটস অ্যাপ্রোপ্রিয়েট এন্ড, তাহলে এখনো যারা চাচ্ছে যে অন্তত মিটার অ্যাকম্পানি করা দরকার, and who also in my opinion greatly underrated the power of meter in itself, it might perhaps as far as relate to these volumes have been almost sufficient to observe that poems are extant written upon more humble subject and in a still more naked and simple style than what I have aimed, which have continued to give pleasure from generation to generation। তার মানে বলতে যাচ্ছে মিটার আমরা দিই আর না দিই, ঠিক আছে, অতএব এই ভলিউমে আমি যতটুকু বিষয় আলোচনা করেছি তো যে হ্যাভ বিন অলমোস্ট সাফিসিয়েন্ট টু অবজার্ভ, মানে আমি যতটুকু আলোচনা করেছি এ পর্যন্ত তা দিয়ে এটুকু আপনারা বুঝতে পারবেন যে পয়েমস আর এক্সটেন্ড রিটেন আপন মোর হাম্বল সাবজেক্টস, মানে পয়েমকে যদি আমরা লিখতে চাই এবং তার সাবজেক্টগুলো হতে হবে ওই রকম, পয়েমে কখনো ওই হাই থট নিয়ে লেখা যায় না, মানে টেকনিক্যাল অনেক বিষয় নিয়ে পোয়েট্রিতে লেখা যায় না। পোয়েট্রি হতে হলে হাম্বল সাবজেক্ট হতে হবে। হাম্বল মানে হচ্ছে খুবই মানুষের প্যাশনের সাথে রিলেটেড সফট বিষয়গুলোকে আমরা তুলে ধরতে পারি, এবং ইন আ স্টিল মোর নেকেড অ্যান্ড সিম্পল স্টাইল দ্যান হোয়াট আই হ্যাভ এইমড অ্যাট। এবং আমি যখন হাম্বল সাবজেক্টগুলো লিখবো, সাবজেক্ট নিয়ে লিখবো, তখন আমাকে আমার স্টাইলও কিন্তু এরকম সিম্পল হতে হবে, বেশি হাই হলে হবে না। হ্যাঁ, আর এইগুলো দিয়ে আমরা অলরেডি কি করেছি দেখো, হুইচ হ্যাভ কন্টিনিউ টু গিভ প্লেজার ফ্রম জেনারেশন টু জেনারেশন, আর এইভাবে হাম্বল সাবজেক্ট সিম্পল স্টাইল দিয়ে মানুষ জেনারেশন টু জেনারেশন প্লেজার দিয়ে আসতেছে। অতএব এগুলো নিয়ে এত জটিলভাবে ভাবার তো কিছু নেই। তা বলছে নাও ইফ নেকেডনেস অ্যান্ড সিম্পলিসিটি বি আর ডিফেক্ট, এখন আপনাদের কাছে মনে হতে পারে যে আমি এত সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, সিম্পল স্টাইল ইউজ করেছি, এগুলো যদি আপনাদের কাছে এখন ডিফেক্ট মনেই হয়, দ্য ফ্যাক্ট হিয়ার মেনশন অ্যাফোর্ডস আ স্ট্রং প্রিজাম্পশন দ্যাট পয়েমস সামওয়াট লেস নেকেড অ্যান্ড সিম্পল আর ক্যাপেবল অফ অ্যাফোর্ডিং প্লেজার অ্যাট দ্য প্রেজেন্ট ডে। অতএব লেস নেকেড অ্যান্ড সিম্পল, তাহলে যে তাহলে এটা হচ্ছে কি দেখো, দ্য ফ্যাক্ট হিয়ার মেনশন অ্যাফোর্ডস আ স্ট্রং প্রিজাম্পশন দ্যাট পয়েমস সামওয়াট লেস নেকেড অ্যান্ড সিম্পল আর ক্যাপেবল অফ অ্যাফোর্ডিং প্লেজার অ্যাট দ্য প্রেজেন্ট ডে। তার মানে বলা হচ্ছে যে বর্তমান সময়ে হয়তো মানুষ ওই সিম্পল কবিতা পছন্দ করে না, সিম্পল ডিকশন বা ল্যাঙ্গুয়েজ পছন্দ করেন, তারা মনে করেন লেস নেকেড এবং লেস সিম্পল হতে হবে, তাহলেই নাকি সেগুলো আরো বেশি প্লেজার আমাদেরকে দান করতে পারে। এটা হয়তো অনেকে মনে করতে পারেন, প্রিজুম করতে পারেন। And what I wish simply to attempt was to justify myself for having written under the impression of this belief, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো আপনাদের এই যে বিলিফ, এই বিলিফের আন্ডারে, ঠিক আছে, আমি লিখতে যাচ্ছি বলছে, তাই বলছে ওয়ান্ট টু জাস্টিফাই মাইসেলফ ফর হ্যাভিং রিটেন আন্ডার দ্য ইমপ্রেশন অফ দিস বিলিফ। তাহলে আমার মূল অ্যাটেম্প্ট হলো এখানে আপনারা যে বিলিফ নিয়ে আছেন সেই বিলিফ ধরে আমাকে আমার এই জাস্টিফিকেশনগুলোকে লেখা, তাই তো, আমার লেখাগুলোকে জাস্টিফাই করা যে আপনারা যা ভাবছেন আসলে ব্যাপারটা সবসময় তেমন না। হ্যাঁ, আমাকে আরও বেশি হাই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, আরও বেশি উচ্চমার্গীয় শব্দ ইউজ করতে হবে এমনটা না। আমার চরিত্র যেমন হবে, আমার মানুষ যেমন হবে, আমার ভাষাও তেমন হতে হবে। আমাকে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজ তো আমরা দেখে আসতেছি জেনারেশন টু জেনারেশন প্লেজার পেয়ে যাচ্ছে,
তারা যখন সিম্পল ল্যাঙ্গুয়েজে মানুষের যে ধরনের চরিত্র সেই ধরনের ভাষা ইউজ করে তুলে ধরা হচ্ছে, আমি এখন কৃষকের মুখে যদি প্রেসিডেন্টের ভাষা দিয়ে বসি তাহলে তো হবে না। কারণ এটা হচ্ছে তিনি কি পুরোটাই নিও ক্লাসিক্যাল এজের যে ব্যাপারটা ওইটার বিরুদ্ধে লিখেছেন, বুঝতে পারছো? কারণ তখন মানুষ ওই যে ক্লাসিক্যাল বিষয়গুলোকে ফলো করতে গিয়ে তারা টেকনিক্যাল হয়ে যায়, আর টেকনিক্যাল হওয়ার কারণে প্যাশন এবং আর্টিফিশিয়ালিটি একসাথে চলতে পারে না। তাহলে আমি এখন একটা ফিলিং এর ভিতরে আছি, আমি একটা প্যাশনের ভিতরে আছি, ওখানে যদি আমি এখন টেকনিক্যাল বিষয় খুঁজতে যাই আমার প্যাশন তো বেশিক্ষণ থাকবে না, স্পন্টেনাস ওভারফ্লো হবে না। অতএব স্পন্টেনাসলি ওভারফ্লো করতে গিয়ে ওই চরিত্রের সাথে মিলে আমার যে ভাষা প্রয়োজন হবে সেই ভাষা দিয়ে আমি লিখবো, সেটা সিম্পল হোক আর যেমনই হোক না কেন। আচ্ছা, তাহলে এইভাবে মোটামুটি চলছে। বাট ভেরিয়াস কজেস মাইট বি পয়েন্টেড আউট হোয়াই when the style is manly, the subject of some importance words metrically arranged will long continue to impart such pleasure to mankind as he who is sensible of the extent of that pleasure will be desirous to impart. তা দেখো, অতএব বলতে হচ্ছে যে আসলে এই ধরনের প্লেজারকে ইম্পার্ট করার জন্য ডিজায়ারাস, তাই তো? দেখো বলছে হি হু ইজ সেন্সিবল অফ দ্য এক্সটেন্ট দ্যাট প্লেজার উইল বি ডিজায়ারাস টু ইম্পার্ট, ঠিক তার সাথে মিল রেখে বলা হচ্ছে কি ওয়ার্ডস মেট্রিক্যালি অ্যারেঞ্জড উইল লং কন্টিনিউ টু ইম্পার্ট সাচ প্লেজার টু ম্যানকাইন্ড অ্যাজ হি। তার মানে কি একজন কবি বা একজন সাহিত্যিক যে প্লেজারটা দিতে চাচ্ছে সেটা দেওয়ার মতো যতটুকু সে সেন্সিবল, সেই ধরনের মেট্রিক্যালি অ্যারেঞ্জ ল্যাঙ্গুয়েজ দিয়েই সে ততটুকু দিতে পারবে। মানে একজন কবি যতটুকু সেন্সিবল, একজন সাহিত্যিক যতটুকু সেন্সিবল, তাহলে যতটুকু সে বুঝতে পারছে, যতটুকু তার কাছে আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে, সেই ধরনের কমপ্লেটটা শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার টাইম শেষ, তো লিংকটা দেন স্যার। হ্যাঁ আমি দিচ্ছি, এটা কেটে যাক নাকি? কেটে গেলে আমি দিচ্ছি, সমস্যা নেই, টেনশন নিও না। আচ্ছা, হ্যাঁ এই জায়গাটা ওকে। তাই বলছে দেখো, নাও দ্য co-presence of something regular, something to which the mind has been accustomed in various moods and in less excited state, cannot but have great efficacy in tempering and restraining the passion by an intermixture of ordinary feeling and of feeling not strictly and necessarily connected with the passion. কারণ বলছে কি যে এটা হতে টেম্পার্ড হয়ে যেতে পারে আর কি, হ্যাঁ, যে আমি যেটা তুলে ধরতে চাচ্ছি যে ফিলিংটা তার সাথে অন্য ধরনের ফিলিং চলে এসে একটা, দেখো বলছে কি দ্য মিক্সার বাই অ্যান ইন্টারমিক্সার অফ অর্ডিনারি ফিলিং। হ্যাঁ, তার মানে কি দেখো, নাও দ্য কো-প্রেসেন্স অফ সামথিং রেগুলার, তা বলছে ক্যান নট বাট হ্যাভ গ্রেট ইফিকাসি ইন টেম্পারিং অ্যান্ড রেস্টেনিং দ্য প্যাশন, মানে প্যাশনটা টেম্পার হয়ে যাবে বা রেস্টেন হয়ে যাবে বাই অ্যান ইন্টারমিক্সার অফ অ্যান অর্ডিনারি ফিলিং। তাহলে আমি যে ফিলিং দিতে যাচ্ছি সেই ফিলিংয়ের সাথে আরও অন্য ফিলিং যুক্ত হয়ে আমারও যে ফিলিংটা দিতে যাচ্ছি সেটা রেস্টেন হয়ে গেছে, বাধাপ্রাপ্ত হয়ে গেছে। অ্যান্ড অফ ফিলিং নট স্ট্রিক্টলি অ্যান্ড নেসেসারিলি কানেক্টেড উইথ দ্য প্যাশন, এবং শেষ পর্যন্ত কি হচ্ছে, আমি যে প্যাশন দিয়ে ওই ফিলিংটা তুলে ধরতে চাচ্ছি সেই প্যাশনের সাথে কানেক্টেড হচ্ছে না। এরকম ল্যাঙ্গুয়েজ যদি ঠিক মতো না হয় তাহলে এই সমস্যাগুলো হয়ে যাবে। ওকে, কথাগুলো একই ধরনের। এখানে কয়েকটা রেফারেন্স দেওয়া হয়েছে, দেখো এখানে কিছু তিনি কথা বলেছেন। দেখো এই জায়গাতে বলছে দ্য মিটার অফ ওল্ড ব্যালেটস ইজ ভেরি আর্টলেস, মানে তিনি অতীতের কথা বলছেন যে কিছু কিছু ব্যালেট পড়ে দেখা গেছে যে সেগুলোর সাথে মিটার ভার্স এগুলো মিলছে না। ইয়েট দে কন্টেন মেনি প্যাসেজেস হুইচ উড ইলাস্ট্রেট দিস অপিনিয়ন, এবং আমি যে কথাটা বলছি এরকম অনেক প্যাসেজ ওই ব্যালেটগুলোতে পাওয়া যাবে যেখানে তারা পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করার কারণে, ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে এক প্যাশনের সাথে আর এক প্যাশনের মিক্সারিং হয়ে অরিজিনাল প্যাশনটা ফিলিংটাকে তুলে ধরতে পারেনি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ঘটেছে, সেটা এখানে বলার জন্য তিনি ব্যবহার করেছেন। দেখো বলছে হোয়াইল শেক্সপিয়ার রাইটিংস ইন দ্য মোস্ট প্যাথেটিক সিন নেভার অ্যাক্ট আপন আস অ্যাজ প্যাথেটিক। বলছে শেক্সপিয়ারও তার ল্যাঙ্গুয়েজে এমনভাবে কিছু কিছু বিষয় অ্যাড করেছেন যে তিনি তুলে ধরতে চেয়েছেন প্যাথেটিক থিং, কিন্তু নেভার অ্যাক্ট আপন আস অ্যাজ প্যাথেটিক, কিন্তু ল্যাঙ্গুয়েজ পরে প্যাথেটিক মনে হচ্ছে না। এরকম হলে তো হবে না। হচ্ছে বিয়ন্ড দ্য বাউন্ডস অফ প্লেজার অ্যান ইফেক্ট হুইচ ইন আ মাস গ্রেটার ডিগ্রি দ্যান মাইট অ্যাট ফার্স্ট বি ইমাজিনড। তাহলে প্রথমে আমি একটা জিনিস ইমাজিন করেছিলাম, আমি অটোমেটিক আমার কল্পনায় ইমাজিনেশন দিয়ে কিন্তু আমি একটা জিনিস পেয়েছিলাম,
এখন ওইটাকে আমি যখন স্পন্টেনিয়াসলি না লিখে এখন আমি হাই ল্যাঙ্গুয়েজ খুঁজতে শুরু করেছি। হ্যাঁ, কিভাবে পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করা যায়, জনগণের কাছে দেখানো যায় যে আমি খুব ভালো ভালো মানে কি বলবো ভাষাবিদ, আমি ভালো ওয়ার্ড ইউজ করতে পারি। এই করতে গিয়ে আবেগ কি আর থাকবে বলো? আমি প্রথমে একটা আবেগে একটা জিনিস পেয়েছিলাম, সেটাকে প্রকাশ করার জন্য আমি এখন মিটার হিসাব করা শুরু করছি, ল্যাঙ্গুয়েজ হিসাব করা শুরু করছি। আমার আবেগ কি কিছুক্ষণ থাকবে বলো? সেই সময় পর্যন্ত না। করবে কথা বলবো, তাই জন্য আমি আবেগটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ওইরকম হয় না যে অনেক সময় অনেক লেখালেখি করতে গিয়ে আমি ভেবেছিলাম এক ধরনের, কিন্তু এখন শব্দ খুঁজে পাচ্ছি না। এই শব্দ খুঁজতে গিয়ে আমার অরিজিনাল প্যাশন কবে হারিয়ে গেছে, আমি আর মনে করতে পারছি না আমি যেন কি বলতে চেয়েছিলাম। এরকম হয়ে যাবে। তাই বলছে যে শেক্সপিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি প্যাথেটিক সিন দিতে গিয়ে দেখা যাচ্ছে তার প্যাথেটিক মনেই হয়নি। হ্যাঁ, তার ওয়ার্ডের মিনিং, ওয়ার্ডের সেন্স বুঝতে গিয়েই ও দুঃখ ব্যাপারটা হারিয়ে গেছে কখন। আচ্ছা, তাহলে এখানে ওই ব্যাপারগুলো বলবে, দেখো ওটা নিয়ে আর আমি কথা বলছি কারণ একই কথা এখন বারবার রিপিট হবে। বলছে ইন দ্য ফিলিংস অফ প্লেজার হুইচ দ্য রিডার হ্যাজ বিন অ্যাকাস্টম টু কানেক্ট উইথ মিটার ইন জেনারেল অ্যান্ড দ্য ফিলিং whether cheerful or melancholy which has been accustomed to connect with that particular movement of meter, there will be found something which will greatly contribute to impart passion to the words and to effect the complex end which the poet proposes to himself. মানে এখানে কি বলো যে ইন দ্য ফিলিং অফ দ্য প্লেজার হুইচ দ্য রিডার হ্যাজ বিন অ্যাকাস্টম টু কানেক্ট উইথ মিটার ইন জেনারেল, যে অধিকাংশ মানুষ পোয়েট্রি মানেই বোঝাই, মানে পোয়েট্রি মানেই বোঝে যে এখানে মিটার থাকবে, তাই তো? মিটার থাকবে, রাইম থাকবে, রিদম থাকবে, আর এটা তারা অভ্যস্ত, এটার মাধ্যমে তারা প্লেজার পেয়ে অভ্যস্ত। এবং এটাই তারা সবসময় চাইবে। কিন্তু অবশ্যই দেয়ার উইল বি ফাউন্ড সামথিং হুইচ ইজ গ্রেটলি কন্ট্রিবিউট টু ইম্পার্ট প্যাশন টু দ্য ওয়ার্ল্ড, কিন্তু মিটারের থেকেও হয়তো আরও কিছু আছে যেগুলো এই প্যাশনটাকে ইম্পার্ট করার জন্য আরো বেশি জরুরি, মানে সেগুলো ওয়ার্ডের থেকেও বলা আছে। অ্যান্ড টু ইফেক্ট দ্য কমপ্লেক্স এন্ড হুইচ দ্য পয়েট প্রপোজেস টু হিমসেলফ। তার মানে এখানে তিনি ব্যাপারটা কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজকে অধিক মাত্রায় গুরুত্ব দিচ্ছেন, যে এই ক্ষেত্রে আমাদের অন্তত মানে কি বলবো প্যাশনের সাথে রিলেটেড ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত। মিটার টিটার ভাবতে গিয়ে ওগুলো প্যাশনটাকে নষ্ট করা যায় না। আচ্ছা, এই জায়গাটাতে একটু ইয়ে আসতেছে, বলছে ইফ আই হ্যাড আন্ডারটেকেন আ সিস্টেমেটিক ডিফেন্স অফ দ্য থিওরি হেয়ার মেনটেন, অথবা আমি যে থিওরি বলতে চেয়েছি সেটা যদি আমি একটা ডিফেন্স নিই আমার প্রতি, ইট উড হ্যাভ বিন মাই ডিউটি টু ডেভেলপ দ্য ভেরিয়াস কজেস আপন হুইচ দ্য প্লেজার রিসিভ ফ্রম মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস। অতএব মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে যে ধরনের প্লেজার আমরা পাই সেগুলোকে তাহলে এখন ডেভেলপ করার জন্য আমাকে একটু কাজ করতে হবে, আমাকে বোঝাতে হবে যে কিভাবে কাজ করে এগুলো। বলছে অ্যামং দ্য চিফ অফ দিস কজেস ইজ টু বি রেকর্ড আ প্রিন্সিপাল হুইচ মাস্ট বি ওয়েল নন টু দোজ হু হ্যাভ মেড এনি অফ দ্য আর্টস দ্য অবজেক্ট অফ অ্যাকুরেট রিফ্লেকশন, নেমলি দ্য প্লেজার হুইচ দ্য মাইন্ড ডিরাইভস ফ্রম দ্য পারসেপশন অফ সিমিলিটিউড অ্যান্ড সিমিলিটিউড ইন ডিসিমিলিটিউড। মানে যেখানে যে জিনিসটা পাওয়ার কথা না সেখানে সেই জিনিসটাকে পারসিভ করার জন্য, ঠিক আছে, যে ধরনের মাইন্ড প্রয়োজন, সেই ধরনের মাইন্ডের সাথে রিলেটেড যে অ্যাকুরেট রিফ্লেকশন সেটা আমাকে এখন বুঝতে হবে, বোঝাতে হবে যে আমাকে তাহলে এই ক্ষেত্রে কতটুকু অ্যাক্টিভ হচ্ছে। দ্য প্রিন্সিপাল ইজ দ্য গ্রেট স্প্রিং অফ দ্য অ্যাক্টিভিটি অফ আওয়ার মাইন্ড অ্যান্ড দ্য দেয়ার চিফ ফিডার। মানে মূল কথা হলো যে আমি যে প্লেজারটা তুলে ধরতে চাচ্ছি তার প্রিন্সিপাল হলোই দ্য গ্রেট স্প্রিং অফ দ্য অ্যাক্টিভিটি অফ আওয়ার মাইন্ড, মানে আমাদের মনের মধ্য থেকে অ্যাক্টিভিটির যে স্প্রিং, এই স্প্রিং মানে কি উৎস, সেটাই হচ্ছে মূল কথা, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমাদের মনের মাধ্যম দিয়েই তো এত চিন্তা ভাবনা, এত ফিলিং আসে। হ্যাঁ, এই প্রিন্সিপালটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে আমরা বিষয়গুলোকে কিভাবে দেখছি। কেমন দেখো, এখানে একটা বিষয় বলছে, ফ্রম দিস প্রিন্সিপাল দ্য ডিরেকশন অফ দ্য সেক্সুয়াল অ্যাপিটাইট অ্যান্ড অল দ্য প্যাশনস কানেক্টেড উইথ ইট টেক দেয়ার অরিজিন। কারণ এই মন থেকেই তো যে কোনো ধরনের প্যাশন কিন্তু অরিজিন করে, মানে তৈরি হয়। ইট ইজ দ্য রিয়েল লাইফ, ইট ইজ দ্য লাইফ অফ আর অর্ডিনারি কনভারসেশন। আর মন থেকে যা আসে তা আমাদের অর্ডিনারি কনভারসেশনের বিষয়গুলো আসে। কারণ কি, আমরা মন থেকে যা বলি, যেমন আমরা বলি কি, আমি যদি এখন গ্রামে যাই, গ্রামের মানুষের সাথে, আমার আত্মীয় সাথে যদি কথা বলি, আমি নিশ্চয়ই এখন আমার এই সাধু ভাষায় যে কথা বলছি বা চলিত ভাষায় কথা বলছি এটা আসবে, তখন আঞ্চলিকতা অটোমেটিক চলে আসবে। তার মানে কি, ওইটা তখন আমার মন থেকে আসতেছে। তাহলে ওই জায়গা থেকে আসতে হবে কোনো কিছু। ইট ইজ দ্য লাইফ অফ আর অর্ডিনারি কনভারসেশন। হ্যাঁ, আর ওই যে বললাম কি, যে আমাদের স্প্রিং অফ অ্যাক্টিভিটি মানেই হচ্ছে কি, আমাদের মন থেকে যে অ্যাক্টিভিটির যে উৎস সেগুলো মানেই হচ্ছে আমাদের খুবই বেসিক বিষয়গুলো। তাই বলছে দেখো,
it would not be unless employment to apply this principle to the consideration of meter and to show that meter is hence enabled to afford mass pleasure and to point out in what manner that pleasure is produced. তার মানে বলতে চাচ্ছে কি যে আমাকে সবসময় খেয়াল ওই প্লেজারের কথাই যে আমাকে টু শো দ্যাট মিটার ইজ হেন্স এনেবল টু অ্যাফোর্ড মাস প্লেজার। তার মানে কি আমি যখন মিটারের কথা ভাবতে যাব মিটার দিয়ে লিখবো তখন আমাকে বুঝতে হবে যে আমি যে প্লেজারটা দিতে চাচ্ছি যে ম্যানারে সেই ক্ষেত্রে যে মিটারটা ইউজ করছি সেই মিটারটা আদৌ সক্ষম কিনা আমার এই প্লেজারটা তুলে ধরার জন্য। By my limits will not permit me to enter upon this subject and I must content myself with a general summary. অতএব এই মিটার নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ আমি আমার লিমিটের সাথে রিলেটেড, আমি আমার লিমিট মেনটেন করে কি আমাকে এই সাবজেক্টে ডিল করতে হবে। আমি এই যতটুকু সামারি করে ছোট করে বলে গেলাম যে মিটার আমার জন্য প্রয়োজন না, আমি মিটার ব্যবহার করি নাই, কারণ মিটার ব্যবহার করতে গেলে আমার স্পন্টেনিয়াস ওভারফ্লো নষ্ট হয়ে যাবে। কারণ কি এখানে তিনি বলছে দেখো, অতএব আই হ্যাভ সেইড দ্যাট পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। ইট টেক্স অরিজিন দেখো ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। অতএব এই যে ফিলিংগুলো তৈরি হয় তো মনের ভিতরে, যেটা হচ্ছে ইমোশনটা রিকালেক্টেড হয়ে আসে, যেটা আমরা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড পেয়েছিলাম, যে অতীতের কোনো ঘটনা, সেই ঘটনা আমার মনে রিকালেক্টেড হয়েছিল, তাই তো, মানে কালেক্টেড হয়েছিল, সেটা আমি আবার স্মরণ করছি একাকিত্বে বসে, তখনই সেই ইমোশনটা অরিজিন হচ্ছে, সেটা মন থেকেই হচ্ছে, মনের ওই যে স্প্রিং থেকেই হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এখন মনকে বসিয়ে মিটার টিটার ইউজ করতে যাই তাহলে তো আমার স্পন্টেনিয়াস ওভারফ্লো হবে না। তাই বলছে দ্য ইমোশন ইজ কন্টেম্পলেটেড টিল বাই আ স্পিসিস অফ রিয়াকশন দ্য ট্র্যাঙ্কুইলিটি গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার্স। হ্যাঁ, তাই বলছে দ্য ইমোশন ইজ কন্টেম্পলেটেড টিল বাই আ স্পিসিস অফ রিয়াকশন। তার মানে এই ইমোশনটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো রিয়াকশনে না যাব। তাহলে কি যে আমি অন্য কোনো রিয়াকশনে যাব অমনি আমার এই ট্র্যাঙ্কুইলিটি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তার মানে যে বললাম যে আমি এখন ভাবছি একটা বিষয়কে, আমি সিম্পলি আমার ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখে যাব, তাহলে আমার ফ্লোটা স্পন্টেনাস থাকবে। কিন্তু যদি আমি এখন ভাবতে যাই কি মিটারে লিখবো, কোন ওয়ার্ড দিয়ে লিখবো, এইটা যখনই ভাববো তখন ওই ইমোশন শেষ হয়ে যাবে, অন্য রিয়াকশন আসার কারণে ওই ট্র্যাঙ্কুইলিটি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আমি তখন অন্য বিষয় নিয়ে ভাবা শুরু করবো, অতএব তখন আমার এই ইমোশন আর কাজ করবে না। হ্যাঁ, তো এই জায়গাটাই বারবার একই কথা বলা হচ্ছে। দেখো প্লেজার 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 অ্যান্ড প্লেজার। হ্যাঁ, আচ্ছা এইখানে আমরা এখানে আসি, এগুলো ওই একই কথা বারবার আলোচনা করা হয়েছে। বলছে অল দ্যাট ইজ নেসেসারি টু সে। অতএব এতক্ষণ মানে সব কিছু মিলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি দেখো, হাউএভার আপন দিস সাবজেক্ট, এই বিষয়ের উপর আমি যা বলতে চাচ্ছি সেটা হলো দেখো যে মে বি ইফেক্টেড বাই অ্যাফার্মিং হোয়াট ফিউ পার্সন উইল ডিনাই। আমি যা বলতে চাইবো সেটা যদি সবাই বোঝে, দ্যাট অফ টু ডেসক্রিপশন আইদার অফ প্যাশন অর ম্যানার অর ক্যারেক্টার। তাহলে আমরা যেহেতু যখন কোনো কিছু লিখতে যাই তখন আমাকে দুটা বিষয় নিয়ে ভাবতে হয়, হয় আমি আমার প্যাশনকে ডিসক্রাইব করবো আর নয় ম্যানারকে ডিসক্রাইব করবো, মানে কিভাবে তুলে ধরছি নাকি কি তুলে ধরছি, এই দুটার মধ্যে যে কোনো একটাকে আমার ডিনাই করতে হচ্ছে, তাই তো। হয় আমি যদি প্যাশনকে গুরুত্ব দিই তাহলে আমার ম্যানারটা বাদ পড়ে যাচ্ছে, আবার যদি ম্যানারকে গুরুত্ব দিই তাহলে আমার প্যাশন বাদ পড়ে যাচ্ছে। সুতরাং এই যে দুটা বিষয়, আইদার অফ প্যাশন অর ম্যানার, যে কোনো একটা, অর ক্যারেক্টার, each of them equally well executed, the one in prose and the other in verse। তাহলে এক জায়গাতে আমরা ম্যানার বা ক্যারেক্টারকে তুলে ধরতে পারি, আরেক জায়গাতে ভার্সে আমরা প্যাশনটাকে তুলে ধরতে পারি। তাই বলতেছে যদি আমি ভার্সে লিখি তাহলে আমার প্যাশনটাকে আমি ঠিকমতো তুলে ধরতে পারবো, কিন্তু প্রোজে লিখলে প্যাশনের থেকে ম্যানার বা ক্যারেক্টারগুলোকে ঠিকমতো তুলে ধরা যাবে। সুতরাং দ্য ভার্স উইল বি আ রেড, দেখো উইল বি রেড 100 টাইমস হোয়ার দ্য প্রোজ ইজ রেড ওয়ান্স। অতএব একটা প্রোজ বা একটা মানে প্রোজেইক যে রাইটিং সেটা মানুষ একবারই পড়বে, কারণ তার ভিতরে প্যাশন নেই, আছে হচ্ছে ডেসক্রিপশন ম্যানার বা ক্যারেক্টারের। কিন্তু পোয়েট্রি, একই পোয়েট্রি মানুষ 100 টাইমস পড়তে পারে, কারণ তার ভিতরে প্যাশন আছে। ঠিক আছে, অতএব এই কারণে আমি ভার্সে লিখছি, কারণ একই ঘটনা যদি আমি একটা নভেল একবার পড়ার পর মানুষ নিশ্চয়ই আরেকবার পড়বে না, কিন্তু একটা ছোট পোয়েম যার ভিতরে বিভিন্ন ধরনের ফিলিং থাকতে পারে, একই কবিতা দেখা যাচ্ছে মানুষের বারবার ভাল লাগছে, একটা গান মানুষের বারবার ভাল লাগছে, একটা সিনেমার কি বারবার ভাল লাগে বলো? এক সিনেমা একবার দেখার পর বারবার কি দেখতে ভাল লাগে? না স্যার। কিন্তু একটা গান মানুষ অনেকবার শোনে না এরকম? একই গান হয়তো দেখা যাচ্ছে বারবার শুনছি,
100 বছর পরেও দেখে একই মানুষ আবার শুনছে, বা 50 বছর বা 10 বছর 15 বছর পর আবার ওই গানটা আবার নতুন করে তার কাছে যেন ধরা দিচ্ছে। তাই বলছে ভার্সে লেখাগুলো এগুলো একটু মানুষের কাছে প্যাশন বহন করে, এই জন্য এগুলো মানুষ প্রচুর পড়ে বা একই জিনিস বারবার পড়তে পারে। হ্যাঁ, কিন্তু প্রোজ মানুষ একবার, এই জন্য আমি ভার্সে লিখেছি, আমি প্রোজে লিখি নাই, যদিও আমার রাইটিংটা প্রোজেক্ট মনে হতে পারে। এই ডিফারেন্সটা তিনি করলেন। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে বলছে হ্যাভিং দাস এক্সপ্লেইনড আ ফিউ মাই রিজনস ফর রাইটিং ইন ভার্স, তাই জন্য আমি কয়েকটা রিজন আলোচনা করলাম কেন আমি ভার্সে লিখছি, অ্যান্ড ওয়াই হ্যাভ বিন চুজেন সাবজেক্টস ফর কমন লাইফ, এবং কেন আমি কমন লাইফের থেকে সাবজেক্ট নিয়েছি, অ্যান্ড এন্ডেভার টু ব্রিং মাই ল্যাঙ্গুয়েজ নিয়ার টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যান, এবং কেন আমি ওই হাই ল্যাঙ্গুয়েজ ইউজ না করে মানুষের কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজ, মানুষের মুখের যে ভাষা, সেটা কেন আমি ইউজ করেছি। এটা আমি এতক্ষণ ধরে বোঝালাম। ইফ আই হ্যাভ বিন টু মাইনিউট ইন প্লিডিং মাই ওন কজ, আর যদি আমি আপনাদের কাছে আমার এই কজগুলোকে, আমার এই আলোচনাটাকে ঠিকমতো তুলে ধরতে পারি সূক্ষ্মভাবে, আই হ্যাভ অ্যাট দ্য সেম টাইম বিং ট্রিটিং দ্য সাবজেক্ট অফ জেনারেল ইন্টারেস্ট, অতএব আমি খুবই জেনারেল ইন্টারেস্টেড কোনো সাবজেক্ট নিয়ে এখানে আলোচনা করলাম। ফর দিস রিজন আ ফিউ ওয়ার্ডস শ্যাল বি অ্যাডেড উইথ রেফারেন্স স্লোলি টু দিস পার্টিকুলার পয়েন্টস অ্যান্ড টু সাম ডিফেক্টস হুইচ উইল প্রবাবলি টু বি ফাউন্ড ইন দেম। অতএব আমি আরও কিছু কথা বলতে যাচ্ছি, হয়তো আরও কিছু কথা অ্যাড করা দরকার। তাহলে এতক্ষণ ধরে তিনি 3টা বিষয় নিয়ে কথা বললেন। একটা হচ্ছে তিনি কেন ভার্সে লিখছেন, আরটা হচ্ছে কেন তিনি কমন পিপলের কমন লাইফ নিয়ে লিখছেন, আর কেন হচ্ছে তিনি কমন পিপলের ল্যাঙ্গুয়েজ নিয়ে করছেন। এখন এইগুলো বলার পর তিনি আরও কিছু কথা একটু অ্যাড করতে চাচ্ছে, বিশেষ করে তার পয়েম সম্পর্কে, যে হয়তোবা কিছু কিছু বিষয় আছে অনেকের কাছে সেগুলো ডিফেক্ট মনে হতে পারে, টু সাম ডিফেক্টস হুইচ উইল প্রবাবলি বি ফাউন্ড ইন দেম, কিছু ডিফেক্ট হয়তো আপনারা পেতে পারেন, সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি। আই এম সেন্সিবল দ্যাট মাই অ্যাসোসিয়েশন মাস্ট হ্যাভ সামটাইমস বিন পার্টিকুলার ইনস্টেড অফ জেনারেল। হ্যাঁ, যে হয়তো আমি আমার কিছু কথা বলতে গিয়ে যে জেনারেলাইজ না হয়ে হয়তো অনেক সময় পার্টিকুলার হয়ে গেছে, and that consequently giving to them a false importance, and I may have sometime written upon unworthy subject, হতে পারে যে আমি যে অনেক কিছু লিখেছি যেটা হয়তো আপনাদের কাছে আনর্দি মনে হতে পারে, but I am less apprehensive on this account than that my language may frequently have suffered from those arbitrary connection of feeling and ideas with particular words and phrases from which no man can altogether protect themselves. মানে মূল কথা তিনি বলতে চাচ্ছেন যে আমি হয়তোবা লিখেছি, সেখানে কিছু কিছু ডিফেক্ট থাকতে পারে, আমি হয়তো জেনারেলাইজ না করে পার্টিকুলার হয়ে গেছে কোনো বিষয়ে, অথবা কোনো কোনো সাবজেক্ট আপনাদের কাছে মনে হতে পারে যেটা দরকারই ছিল না। হ্যাঁ, অথবা এমনও হতে পারে যে আমিও সেই ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে বা ফ্রেজ বা ওয়ার্ড ইউজ করে ফেলেছি যেগুলো আমি নিজেই চাচ্ছি না ইউজ করতে, এটা হতে পারে। হেন্স আই হ্যাভ নো ডাউট দ্যাট ইন সাম ইনস্ট্যান্স ফিলিংস অ্যান্ড ইভেন অফ দ্য লুডিক্রাস মে বি গিভেন টু মাই রিডার্স বাই এক্সপ্রেশন হুইচ অ্যাপিয়ার টু মি টেন্ডার অ্যান্ড প্যাথেটিক। হয়তো আমার কাছে যেগুলো টেন্ডার বা প্যাথেটিক মনে হয়েছে, সেগুলো হয়তো আমার রিডারের কাছে টেন্ডার বা প্যাথেটিক মনেই হয়নি, মনে হয়েছে লুডিক্রাস বা হাস্যকর। এমনও হতে পারে যে আমি যে সবসময় একদম পারফেক্টলি তুলে ধরতে পেরেছি তা কিন্তু নয়। সাস ফল্টি এক্সপ্রেশন ওয়ার আই কনভিন্স দে আর ওয়ার ফল্টি অ্যাট প্রেজেন্ট, তাই না, যে আমার পোয়েট্রির মধ্যেও এই ধরনের ফল্ট থাকতে পারে, অ্যান্ড দে মাস্ট নেসেসারিলি কন্টিনিউ টু বি সো, এমনটা হতেই পারে। আই উড উইলিংলি টেক অল রিজনেবল পেইনস টু কারেক্ট, যদি এরকমটা থেকে থাকে তাহলে আমি আস্তে আস্তে যতটুকু পারি পরিশ্রম করে এগুলোকে আমি ঠিক করার চেষ্টা করবো। তাই বলছে আই উড উইলিংলি টেক অল রিজনেবল পেইনস টু কারেক্ট, ওগুলোকে আমি কারেক্ট করে নেওয়ার চেষ্টা করবো। বাট ইট ইজ ডেঞ্জারাস টু মেক দিস অল্টারেশন অন সিম্পল অথরিটি অফ আ ফিউ ইন্ডিভিজুয়ালস অর ইভেন অফ সার্টেন ক্লাসেস অফ মেন। তবে এই যে ভুল আপনারা বলছেন, এই ভুল যদি কিছু মানুষ বলে থাকে, ফিউ মানুষের জন্য আমি এই ভুলগুলো অল্টার করতে যাব না। কারণ যদি আমার 90% মানুষ আমার বর্তমান সিচুয়েশন বা বর্তমান পোয়েট্রি পড়েই যদি তারা খুশি থাকে, তারা যদি প্যাশনটাকে বুঝতে পারে, আর বাকি যদি 10% না বুঝতে পারে, ওই 10%-এর জন্য আমি অল্টার করতে যাব না। তারা ভুল বোঝে বুঝুকা, ঠিক আছে। ফর হোয়ার দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যান অথর ইজ নট কনভিন্সড or his feeling altered, this cannot be done without great injury in himself. অতএব আমি যদি এখন অল্টার করতে যাই, তাই তো কেউ হয়তো কনভিন্স না বলে, এখন একজন এসে বলে আমি বুঝি নাই, আমি তার জন্য কনভিন্স করলাম, আর একজন এসে বলে আমি এটা বুঝি নাই, এভাবে করতে করতে তো আমি আমার ইয়াটাই হারিয়ে ফেলবো, তাই না। ফর দিস ওন ফিলিংস আর হি স্টে অ্যান্ড সাপোর্ট, অতএব আমি যে ফিলিংটা করেছি এটাই আমি ঠিক করে রাখবো, আমি আমার ফিলিং চেঞ্জ করতে যাব না কয়েকজনের জন্য। অতএব আমি আমার সাপোর্টে আমার ফিলিংটাকে আমি যেভাবে দিয়েছি সেভাবে দিয়েছি, এতে যদি 90% বা 80% মানুষ খুশি হয় পড়ে, আমি এটাকেই অল্টার করবো না, আমি এটা ঠিক রাখবো, মানে এই কথা তিনি বলবেন আর কি। লং অ্যাজ দ্য রিডার হ্যাজ বিন ডিটেইনড, আচ্ছা এখানে যেগুলো আছে তারপর এই জাতীয় কথাবার্তা, মানে তার মূল আলোচনা কিন্তু শেষ। হ্যাঁ, তার মূল আলোচনা মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে যেগুলো আছে যে তিনি এখন এই রিডারদেরকে একটু কনভিন্স করাবেন যে আমার এটা আমি করবো না, এটা করবো, এই জাতীয় জিনিসগুলো। হ্যাঁ,
দেখো, ওয়ান রিকোয়েস্ট আই মাস্ট মেক অফ মাই রিডার, হুইচ ইজ দ্যাট জাজিং দিস পয়েমস হি উড ডিসাইড বাই হিজ ওন ফিলিংস জেনুইনলি। বলছে আপনারা অবশ্যই আমার পয়েমগুলো পড়ে যখন জাজ করবেন, দরকার হলে জেনুইন ফিলিং দিয়ে একটু জাজ করেন, অ্যান্ড নট বাই রিফ্লেকশন আপন হোয়াট উইল প্রবাবলি বি দ্য জাজমেন্ট অফ আদার্স। অন্যেরা কি বলতে সেটা দিয়ে দয়া করে জাজমেন্ট করবেন না। মানে আমি একটা বই লিখেছি, সেটা অন্যেরা যা বলেছে সেইটা ভেবে যদি তুমি আমার বইটাকে জাজ করে বসো তাহলে হবে না, বরং দয়া করে আপনার জেনুইন ফিলিং দিয়ে আপনি জাজ করেন। আমার ক্রিটিক্সরা কি বলতেছে, আমার সমালোচনাকারীরা কি বলতেছে সেটা ভেবে যদি আপনি আমার বইকে জাজ করে বসেন তাহলে আপনি অরিজিনাল ফিলিংটা পাবেন না। হাউ কমন ইজ ইট টু হিয়ার আ পার্সন সে, আই মাইসেলফ ডু নট অবজেক্ট দিস স্টাইল অফ কম্পোজিশন অ্যান্ড দিস অর দ্যাট এক্সপ্রেশন, বাট টু সাস অ্যান্ড সাস ক্লাসেস অফ পিপল উইল অ্যাপিয়ার মিন অর রিডিকুলাস। মানে কেউ অনেক সময় বলে থাকে, ও বলেছে তাই আমি বলতেছি, ও বলতেছে দেবো, মানুষ এই কথা বলে সেই কথা বলে ইত্যাদি ইত্যাদি। এইগুলো ভেবে জাজ করতে গেলে আপনি আমার অরিজিনাল জাজ হবেন না, বা আপনার কথা আমি মানবও না। ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাই বলছে, ইফ অ্যান অথর বাই অ্যান সিঙ্গেল কম্পোজিশন হ্যাজ ইমপ্রেসড আস উইথ রেসপেক্ট ফর হিজ ট্যালেন্ট, ইট ইজ ইউজফুল টু কনসিডার দিস অ্যাজ অ্যাফোর্ডিং আ প্রিজাম্পশন দ্যাট নো আদার অকেশন হোয়ার উই হ্যাভ বিন ডিসপ্লেসড he nevertheless may not have written ill or absurdly, and further to give him so much credit for this one composition as may induce us to review this. আচ্ছা, এগুলো আর তোমাদের পড়ার দরকার নেই। হ্যাঁ, এখানে জাস্ট তিনি একটু তার নিজের অবস্থানটাকে মানে একটু রিকমেন্ড করবেন, বা হচ্ছে নিজের মতো করে বলবেন যে কোনটা, এতক্ষণ যে আর্গুমেন্টগুলো করলাম এই আর্গুমেন্ট আবার সবার পছন্দ নাও হতে পারে, এগুলো বলে তিনি একটা মানে কনক্লুশন টানছেন মাত্র। ঠিক আছে, এইখানে দেখো আমি শেষের দিকে একটু দেখি, বলছে ফ্রম হোয়াট হ্যাজ বিন সেইড অ্যান্ড ফ্রম আ পেরিজল অফ দ্য পয়েমস দ্য রিডার উইল বি এবল ক্লিয়ারলি টু পারসিভ দ্য অবজেক্ট হুইচ আই হ্যাড ইন ভিউ। অতএব যদি এখন রিডারেরা পয়েমগুলো ঠিকমতো পড়ে, তারা অন্তত ক্লিয়ারলি পারসিভ করতে পারবে যে আমি কি অবজেক্ট নিয়ে আসলে আলোচনা করেছি, এবং এগুলো পারসিভ করার পরে হি উইল ডিটারমাইন হাউ ফার ইট হ্যাজ বিন অ্যাটেন্ড, এবং আমি কতটুকু আমার অবজেক্টগুলোকে মানে ঠিক মতো উপস্থাপন করতে পেরেছি সেটা তিনি বুঝতে পারবেন। অ্যান্ড হোয়াট ইজ মাস মোর ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো হোয়েদার ইট বি ওর্থ অ্যাটেইনিং, অ্যান্ড আপন দ্য ডিসিশন অফ দিস টু কোশ্চেন্স উইল রেস্ট মাই ক্লেম টু অ্যাপ্রোভেশন অফ দ্য পাবলিক। তার মানে দুটো বিষয় খেয়াল করতে হবে, যে আগে পড়েন, পরে ক্লিয়ারলি পারসিভ করেন, পারসিভ করার পরে বলেন যে আমি যা বলতে চেয়েছি তা আমি ঠিকমতো বলতে পেরেছি কিনা, এবং হোয়েদার ইট বি ওর্থ অ্যাটেইনিং অ্যান্ড আপন দ্য ডিসিশন অফ দিস, এবং আমি যা অ্যাটেন্ড করেছি বা যা বোঝাতে চেয়েছি তার মূল্য আছে কিনা, বা যথেষ্ট প্রয়োজনীয় কিনা, এই জায়গাগুলোকে আপনারা ভাবেন, পড়ে তারপরে ভাবেন, অন্যের কথা দিয়ে না, অন্যের যুক্তি দিয়ে না। আমি আমার যে যুক্তিগুলো বোঝাতে চেয়েছি, এখানে দেখো একই কথা বারবার আসবে। এখানে এখানে আর একটু বিষয়, ওই একই প্লেজার, এটা এটা পাওয়ার অফ, এখানে একটু খেয়াল করে দেখো, যে অনেকে হয়তো আমার এই কথাগুলো নিয়ে এখন আমার সাথে যুদ্ধ লাগবে, হ্যাঁ, আমার বিরুদ্ধে কথা বলবে, তাই বলছে দেখো যে দেয়ার ইজ ইন দিস ফিলিংস এনাফ টু রেসিস্ট আ হোস্ট অফ আর্গুমেন্ট অ্যান্ড আই শুড বি দ্য লেস এবল টু কমব্যাট দেম সাকসেসফুলি। যে আমিও হয়তো বা তাদের সাথে কমব্যাট করতে পারবো না, আই শুড বি দ্য লেস এবল টু কমব্যাট মানে যুদ্ধ করা, মানে প্রতিরোধ করা, অ্যাজ আই এম উইলিং টু অ্যালাউ দ্যাট ইন অর্ডার এন্টারলি টু এনজয় দ্য পোয়েট্রি হুইচ আই এম রিকমেন্ডিং। তো আমি হয়তো যুদ্ধে যেতে পারবো ওদের সাথে, কিন্তু আমি তাদেরকে এটুকু রিকমেন্ড করবো যাতে আমার পোয়েট্রিগুলো পড়ে। ইট উড বি নেসেসারি টু গিভ আপ মাস অফ হোয়াট ইজ অর্ডিনারিলি এনজয়েড। অর্থাৎ ইট উড বি নেসেসারি টু গিভ আপ মাস অফ হোয়াট ইজ অর্ডিনারিলি এনজয়েড, তার মানে আপনারা অর্ডিনারিলি যা এনজয় করে এসেছেন ওগুলো বাদ দেন, বাদ দিয়ে আমি যে পোয়েট্রিগুলো রেকমেন্ড করছি এগুলো এনজয় করেন। ঠিক আছে, তো এগুলো এনজয় করে তারপরে বোঝেন আমি কি বলতে চেয়েছি, অন্যের সাথে মিল রেখে আমাকে জাজ করবেন না। এই ব্যাপারটা ঠিক এরকম। বলছে বাট উড মাই লিমিটস হ্যাভ পারমিটেড মি টু পয়েন্ট আউট হাউ দিস প্লেজার ইজ প্রডিউসড, মেনি অবস্টাকল মাইট হ্যাভ বিন রিমুভড and the reader assisted in perceiving that the powers of language are not so limited as he may suppose, and that it is possible poetry to give other enjoyment of a purer, more lasting and more exquisite nature. মানে ল্যাঙ্গুয়েজ যদি ঠিক হয়, রিডারটা পরে অটোমেটিক বুঝবে যে ল্যাঙ্গুয়েজ কত পাওয়ারফুল। এটা শুধু নির্দিষ্ট কোনো মানে ইয়ার মধ্যে লিমিটেড না, বরং এর আরও অনেক পিওরার অ্যান্ড লাস্টিং অ্যান্ড মোর এক্সকিউজিট এনজয়মেন্ট দেওয়ার মতো ক্ষমতা ল্যাঙ্গুয়েজের আছে। অতএব এই জন্য ল্যাঙ্গুয়েজগুলোকে এত বেশি লিঙ্কড করা ঠিক হবে না।
হাই ল্যাঙ্গুয়েজ বলো, লো ল্যাঙ্গুয়েজ বলে কথা না, কথা হচ্ছে এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ। যেমনটা প্যাশন তেমন ল্যাঙ্গুয়েজ যদি আমি তুলে ধরতে পারি, তাহলে আমার ওই প্লেজার এবং ফিলিংগুলোকে আমি জেনুইনলি তুলে ধরতে পারবো। এই কথাগুলো মেনলি বলা হয়েছে। ওকে, তাহলে কবি এখানে তিনটা বিষয় নিয়ে মেনলি ডিল করেছেন, তাই তো? প্রথমটা হচ্ছে কেন তিনি ভার্সে লিখছেন, তারপর হলো তিনি কেন কমন ল্যাঙ্গুয়েজ, কমন পিপলদের ইনসিডেন্ট নিয়ে লিখছেন, আরটা হচ্ছে তিনি কেন কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এখন এগুলো তোমরা একটু ক্রিটিক্যাল সামারি থেকে একটু পড়ে নিও। সবাই একটু সামারিটা হয়তো দেখো, কেটে কেটে মূল মূল কথাগুলো এখানে এনে দেখানো হয়েছে। তোমরা যদি পড়ো তাহলে এটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন তোমাদের উপরে একটু ছেড়ে দিলাম। তোমরা এই শীটটা যদি তোমাদের বই থেকে না হয়, এটা যদিও 10 পেজ আর কি, একটু সময় লাগবে, কিন্তু একটু যদি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে আরও একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেড়ে যাবে। আর এর সাথে সাথে আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস সহ আরও কিছু শীট আমি দিয়ে দিব, তোমরা সেখান থেকে একটু পড়ে নিবা, ঠিক আছে? আরও ইজি করার জন্য যে বিষয়গুলো। তো এই হলো মোটামুটি ব্যাপার। তো কিছু তো বোঝা গেছে নাকি? একদম হয়তো পুরোপুরি এত তর্ক বিতর্কে স্যার বুঝা গেছে স্যার। জি স্যার। গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, আমি একটু চেষ্টা করলাম। আমার নিজের কাছে মনে হচ্ছে যে আরও হয়তো নিজে পড়ে বুঝতে পারলে আরও ভালো হতো, কারণ নিজে পড়ে আমি যা বুঝতে পেরেছি তা হয়তো তোমাদের কাছে আমি বাংলায় ঠিক মতো বুঝতে পেরেছি কিনা এটাও আমার কাছে মাঝে মাঝে সন্দেহের জায়গা লাগছে। এখন তোমরা সামারিটা পড়লে হয়তো আমি যা বলতে চেয়েছি তার কিছু অবশ্যই আরও একটু ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, কারণ এখানে ওইভাবে পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, এটা আমি আসলে সামারিটা পড়াতে চেয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, এটা একটু টেক্সট একটু পড়াই, তোমাদের একটু দেখায় যে হ্যাঁ লেখা আসলে কি ধরনের, অ্যাডভান্স রাইটিং কি ধরনের হয়। হ্যাঁ, কারণ দেখো সামারি পড়বা, দেখো ছোট ছোট সেন্টেন্স, হ্যাঁ, ছোট ছোট ব্যাপার, এখানে আর অতটা জটিলতা থাকবে না। ওকে, তাহলে এই হলো মোটামুটি আমাদের আজকের পড়া। তো তোমরা একটু চেষ্টা করো যে যদি টেক্সটটাকে রিভাইজ করতে পারো, কেউ পড়তে পারো তো অনেক ভালো হবে, চেষ্টা করবা। তবে আমি আর ওটাতে যাচ্ছি না। রিড দ্য ক্রিটিক্যাল সামারি অফ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, তোমাদের বই থেকে, ঠিক আছে? এই ওকে। তো আর কোনো কথা আছে? আচ্ছা, আগামী ক্লাস থেকে যদি এই বিষয়ে আর কোনো কথা না থাকে, আগামী ক্লাস থেকে আমরা ফেয়ারি কুইনটা পড়বো, ঠিক আছে? কারণ ওইটাতে আমি একটু শেষ করে দিতে চাচ্ছি, তাহলে ওখানে পড়া হবে। এদিকে আমরা লিরিক্যাল ব্যালান্সের পর যেটা আছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, ওটা আমরা পরে পড়বো, ঠিক আছে? এটা আবার বায়োগ্রাফিয়া লিটারেরিয়া কিন্তু প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সের আবার বিপরীত, বুঝতে পারছো? এখানে তিনি যা বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কলেজ কিন্তু আবার এটাকে রিফিউট করেছে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, এটা জাস্ট একটা মানে ডিবেট। এই ক্রিটিসিজম পড়তে আমার এই ক্ষেত্রে ভালো লাগে যে অনেকটা ডিবেটিং টাইপের, তো এখানে মানে বোঝা যায় যে আমি যখন একটা পয়েন্টকে উপস্থাপন করবো তখন নিজের পয়েন্টের প্রতি স্ট্রং থাকতে হবে। লোকে কি বললো না বললো ওটা আমার দেখার বিষয় না, আমি আমারটাকে যুক্তি দিয়ে বোঝাবো যে আমারটাই সেরা। হ্যাঁ, এইখানে ক্রিটিসিজমের একটা বড় ইয়া রয়েছে, মানে নিজেকে। স্যার আমরা তো ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডও পড়ছিলাম। হ্যাঁ, ওটা তো সামারি পড়তেছো তাই না? হুম, ওই সামারিটা তোমরা একটু জি পড়তে স্যার। থাকো, ওটাতে আমি পরে ঢুকবো। আমি আগে এই ইয়াটা, এটা কি জানো, ওটা নামটা কি ছিল, 1670 পোয়েট্রি নাকি? হুম, ওই ওটা যেহেতু আমাদের অলরেডি 3টা পোয়েট্রির পড়া হয়েছে তাই না, পোয়েটের, আমি একটু ধারাবাহিকতা চাচ্ছি। ওই জায়গায় যেহেতু 3টা হয়ে গেছে, আমি একটা শেষ করে ওই কোর্সের উপর একটা ইয়া নিতে যাচ্ছি, যে ওটাতে আপাতত হলো। যেমন আমরা ক্রিটিসিজমটা মোটামুটি শেষ করলাম, মনে করো একটা করে বাদ থাকলে মনে করবা যে তাও হয়ে গেছে, ঠিক আছে? মানে তোমাদের, মানে তোমরা যেন আতঙ্কে না থাকো, আমি সেই চিন্তায় আছি, কারণ তোমরা অনেকে হয়তো আতঙ্কে আছো, ভয়ে আছো, এই জায়গাটা যেন হ্যাঁ না স্যার, হয়। ফিকশনাল পোয়েট্রি আর হচ্ছে ওই নন ফিকশনাল প্রোজ, এই দুইটা তো একটা একটা হয়েছে, ফ্রান্সিস বেকন হয়েছে আর আলফ্রেড টেনিসন। আরে টেনশন করার সময় সময় তো আমাদের আছে তাই না? সময় তো আছে, টেনশন নেওয়ার তো কিছু নাই। কারণ এখন আমরা, আমাদের চলতেছে কত, 7th মান্থ শুরু হয়েছে। আমরা যতগুলা পড়েছি অনেকে এগুলা ধারে কাছেও যায় নাই। হ্যাঁ, আমরা 7th মান্থে আছি, তাহলে নিশ্চয়ই আমাদের 50 to 60% তো হয়েছে, হয়নি? 50% তো হওয়ারই কথা। হ্যাঁ, 50% জি স্যার। তাহলে এখন তোমরা এই সময় এসে যদি ভাবো হাই রে এখন অনেক বাকি, অনেক বাকি তো থাকবে, কারণ এখনো তো আমাদের 4-5 মাস বাকি আছে, ঠিক আছে? অতএব সেই সময় তো যেতে হবে, কিন্তু এই সময়ে যাতে আমি একটু ধারাবাহিক হই, যে না কয়েকটা কোর্স তো শেষ হয়েছে, পেপার শেষ হয়েছে, এরকম একটা বোধ যেন তোমাদের কাছে আসে। কারণ ধরো ক্রিটিসিজম শেষ করলাম, তারপর হচ্ছে নভেলের ব্যাপারটা মোটামুটি আমরা শেষ করেছি, পোয়েট্রিটা যদি এটা পড়ি তাহলে মোটামুটি একটা বাদে শেষ হয়ে যাবে। হুম,
তারপরে এদিকে শেক্সপিয়ার বাদে আমরা ওদিকে 3টা পড়ে ফেলেছি। হ্যাঁ, এরপরে ধরো আমরা লিঙ্গুইস্টিক্সের মোটামুটি আমরা অনেকখানি এগিয়ে গেছি, অল্প একটু বাকি আছে। এরকম করে দেখলে দেখা যাচ্ছে আমরা অনেকখানি এগিয়ে গেছি। এই জন্য এই পোয়েট্রির ওইটাকে পড়ে তারপরে আমরা এই রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামাতে যাবো, যেহেতু আবসালাম অ্যান্ড অ্যাসিটেবল পড়া হয়েছে। এরপরে আমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড যাবো, রেপ অফ দ্য লক পড়ে শেষ করবো, তারপর প্রোজে আসবো। ঠিক আছে, কারণ আমরা এই মানে ক্রিটিসিজমও একটা প্রজেক্ট টাইপের, তো ওটার ইন্টারেস্ট কাজে লাগবে না, আমার ভালো লাগবে না। এই জন্য আমরা একটু ফ্যারি কুইনে যাচ্ছি একটু মানে বিনোদন নিতে, বুঝতে পারছো? এতক্ষণ তো বিনোদন নেই নাই, কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা করলাম। ফ্যারি কুইনটা একটু বিনোদন টাইপের, একটা সিনেমা টাইপের, বুঝতে পারছো? এখানে নায়ক নায়িকা একটু যুদ্ধক্ষেত্র ইত্যাদি গল্প টাইপের, ভালো লাগবে। এই জন্য ফেয়ারি কুইন পড়ে তারপরে আমরা ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডে যাবো। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডও কিন্তু মোটামুটি একটু এনজয়েবল, কিন্তু ওর ল্যাঙ্গুয়েজগুলো আবার একটু ঝামেলা, এই জন্য ওটা একটু টেকনিক্যাল টাইপের। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস আমরা পড়বো হচ্ছে সেটুকুই দিলাম আমি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। আচ্ছা, তো সবাইকে গুড বাই।